ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের 15,000 সদস্যের পরিবার করে তোলার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব আশা রাখি। এর আগে আমরা অনেক গল্পই শুনিয়েছি আপনাদের, তার বেশিরভাগ গল্পই আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছে। তাই আমরা আশা করব এই গল্পটিকেও আপনারা সেই একইভাবে নিজেদের বন্ধু পরিচিত মানুষদের সাথে ভাগ করে নেবেন। আজকে আপনারা শুনবেন একটি রোমাঞ্চকর গোয়েন্দা অ্যাডভেঞ্চার গল্প। গল্পের মধ্যে কি রয়েছে জানতে গেলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের গল্প কিশোর সাহিত্যিক শ্রী সুনির্মল বসুর কলমে বিন্ধ্যাচলের বিষ মন্দির। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ ও গল্প পাঠে দীপক। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন শ্রী সুনির্মল বসুর কলমে বিন্ধ্যাচলের বিষ মন্দির। কলকাতার মুক্ত বায়ু সেবন সমিতি প্রতি বছর ছুটির সময় স্কুলের ছেলেদের নিয়ে নানান জায়গায় দেশ ভ্রমণে বের হয়। এতে তাদের শরীর ও মনের স্বাস্থ্যের যথেষ্টই উন্নতি হয়। আনন্দের সঙ্গে জ্ঞান লাভ হয় প্রচুর। দার্জিলিং, পুরী, ওয়াল্টার, মধুপুর, জাসিয়াদি প্রভৃতি অনেক শহরেই তারা প্রতি বছর ভ্রমণ করে বিশিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে। এবার পুজোর সময় এই রকম একদল ছাত্র উৎসাহী শিক্ষাব্রতী তারাকিশোর রায়ের সঙ্গে বিন্ধ্যাচল পাহাড়ে বেড়াতে এসেছে। তারাকিশোরবাবু যেমনি আমোদে তেমনি উৎসাহী আর সাহসী। ছেলেরাও এইরকম একজন অভিভাবক পেয়ে যেন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। তিনি একাধারে ছেলেদের শিক্ষক আর বন্ধুও। বিন্ধ্যাচল থেকে কিছু দূরে ঝর্ণার কাছাকাছি একটা ডাক বাংলোতে তারা এসে আজ কয়দিন হলো তাদের সাময়িক আড্ডা গেড়েছে। এদিককার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। তারাকিশোরবাবু তার লম্বা হাজিরি খাতাখানা নিয়ে একে একে নাম ডাকা শেষ করলেন। সব ছেলেরাই হাজির, শুধু সুব্রত এখন উপস্থিত হয়নি। আরে সুব্রত কোথায় গেল? তোমরা কি কেউ জানো সুব্রত কোথায় গেছে? তারাকিশোরবাবুর প্রশ্ন শুনে অনিল বলল, বিকেলবেলা তাকে দেখেছিলাম, ওই একটা ছিপ হাতে নিয়ে নদীর দিকে যাচ্ছে। তারপর থেকে তাকে আর দেখছি না। তারাকিশোরবাবুর মুখটা যেন গম্ভীর হয়ে উঠল। কপাল কুঁচকে তিনি খানিকক্ষণ বাইরের ঝাপসা বনটার দিকে তাকিয়ে আবার বললেন, তাই তো, এই অজানা অঞ্চলে এতক্ষণ সে বাইরে আছে। এটা তো একটা ভারী উদ্বেগের কথা হয়ে উঠল যে নদীর ওপারেই তো ভীষণ জঙ্গল। তাই তো। একটা দীর্ঘশ্বাস ফেলে তারাকিশোরবাবু চাকর লক্ষ্মণের নাম ধরে ডাকলেন, লক্ষ্মণ, লক্ষ্মণ। লক্ষ্মণ পাশের ঘরে বাতি সাফ করছিল। ডাক শুনে দৌড়ে এলো। বিন্ধ্যাচল অঞ্চলেই তার বাড়ি। তারাকিশোরবাবু নানান প্রশ্নে সেই অঞ্চল সম্বন্ধে তার কাছ থেকে নানান খুঁটিনাটি খবর জানতে লাগলেন। লক্ষ্মণ বলল, বাবু, নদীর ওপারের জঙ্গলে সাধারণত কোনো লোক যায় না। এখানকার লোকেদের বিশ্বাস ওই জঙ্গলে কোনো অপদেবতা বাস করে। কেউ সেখানে ঢুকলে সহজে বেরিয়ে আসতে পারে না। অপদেবতার একটা জীর্ণ মন্দির আছে। সেই মন্দিরের কাছে যদি কেউ গিয়ে দৈবাত পড়ে, তার আর রক্ষে নেই। কতকগুলো পোষা কেউটে সাপ আছে সেই অপদেবতার। লোক দেখলেই তারা বিদ্যুতের মতো তেড়ে আসে। তাদের ছোবল অতি মারাত্মক। মোট কথা, সেখান থেকে কেউ জীবন্ত ফিরে আসতে পারে না। রাত্রি ক্রমে গভীর হয়ে উঠল, কিন্তু সুব্রত এখনো ফেরেনি। সমস্ত ছেলেদের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে। তারাকিশোরবাবু রীতিমতো দুশ্চিন্তায় শঙ্কিত হয়ে উঠলেন। তার দায়িত্ব তো কম নয়। পরের ছেলেদের অভিভাবক হয়ে এসেছেন তিনি। তাদের বিপদ আপদের জন্য অপবাদ রটবে তাঁরই নামে। দায়ী হবেন তিনি। এই জংলা অঞ্চলে এইভাবে তিনি ছেলেদের উৎসাহ আর ভরসা দিয়ে নিয়ে এসেছেন। সুব্রত যদি বাস্তবিক কোনো রকম বিপদে পড়ে থাকে,
তাঁরই এখন একমাত্র ও প্রধান কর্তব্য তার খোঁজ করা। তারকেশ্বরবাবু উত্তেজিত হয়ে কিছুক্ষণ বাইরের বারান্দায় পায়চারি করলেন। তারপর ছেলেদের উদ্দেশ্য করে বললেন, আমার ধারণা ছিল সুব্রত হয়তো এর মধ্যেই ফিরে আসবে, কিন্তু এখনও যখন ফিরল না তখন আমার বেশ সন্দেহ হচ্ছে। হয়তো কোনো রকম বিপদ আপদেই পড়েছে সে, কোনো রকমে ওপারের জঙ্গলে গিয়ে পড়েছে হয়তো। হয় পথ ভুল করেছে, নয়তো বা কোনো বুনো জন্তু। তারকেশ্বরবাবু কথাটা শেষ করতে পারলেন না। মনে হলো হঠাৎ যেন তার বাকরোধ হয়ে গেল। ধূপ করে তিনি টুলের ওপর বসে পড়লেন। তারপর খানিকক্ষণ কি যেন চিন্তা করে বললেন, এসো অজয়, শঙ্কর, এসো আমার সঙ্গে, নদীর ধারটা ভালো করে খুঁজে দেখা যাক। অন্যান্য ছেলেদের তিনি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে বললেন। তোমরা সুব্রতর জন্য বিশেষ চিন্তা করো না। যদি সে বাস্তবিকই কোনো বিপদে পড়ে থাকে আমরা যথাসাধ্য উদ্ধারের চেষ্টা করব, চিন্তা করো না। ছেলেদের মধ্যে অজয় আর শঙ্কর একটু বয়সে বড়। তাদের স্বাস্থ্য যেমন অটুট, তেমন মনের বলও অসীম। তারকেশ্বরবাবু এই দুটি ছেলেকে বিশেষ ভালোবাসেন। তাদের শক্তি ও সাহসের পরিচয় তিনি বহুবার পেয়েছেন। লক্ষ্মণ আগে আগে লণ্ঠন নিয়ে চলছে, পিছনে চলছেন তারকেশ্বরবাবু, অজয় আর শঙ্কর। মেঠো এবড়ো খেবড়ো পথ, আশেপাশে ছোট ছোট ঝোপ, তাতে জ্বলছে হাজার জোনাকির মিটমিটে বাতি। মানুষের সাড়া পেয়ে দু একটা খ্যাঁকশিয়াল সুরসুর করে ঝোপের পাশে গা ঢাকা দিল। দু একটা বুনো জংলা পাখি গাছের ডালে বসে ডানা ঝটপট করছে। হঠাৎ লণ্ঠনের আলো দেখে তারা উড়ে আর একটা দূরের কাছে গিয়ে বসল। দূর বনে ফেউ ডাকছে। একটা কালো পেঁচা হঠাৎ বিটকেল আওয়াজ করে ডেকে উঠল। চারিধারে বিশ্রী রকম একটা অস্বস্তিকর আবহাওয়া। দিনের বেলা এই পথে ছেলেদের দল অনেকবার এসেছে। অজয় আর শঙ্করের কাছেও এই পথ অপরিচিত নয়, কিন্তু দিনের আলো মাখা অপূর্ব সুন্দর মাঠ ও পথ রাত্রের অন্ধকারে যেন কোনো মায়াবীর জাদুকাঠি স্পর্শে রহস্যময় ভুতুরে জায়গায় পরিণত হয়েছে। যে পথে দিনের বেলা তাদের দলের সবচেয়ে ছোট ছেলে কল্যাণও একা একা বুনো ফুল তুলতে আর ভেরেন্ডার আঠা দিয়ে বুদবুদ উড়াতে আসে, সেই পথে এই অন্ধকার রাত্রে শঙ্কর আর অজয়ের মতন সাহসী ছেলেরও গাটা ছমছম করে উঠছে। সত্যি সুব্রতটা ভারী আহাম্মক, নইলে সন্ধ্যার পর কখনো কি এই ভয়াবহ জায়গায় একা থাকতে হয়? ওই যে ঝোপের পাশে সাদা মতো একটা কি দেখা যাচ্ছে না? সুব্রত নয় তো? ওই যে বাঁ পাশের চ্যাটালো পাতাওয়ালা ঝোপটার পাশে। অজয়ের বুকটা যেন আনন্দে ঠিপ ঠিপ করে উঠল। নিশ্চয়ই ও সুব্রত। উল্লাসে উৎফুল্ল হয়ে সে চিৎকার করে উঠল, সুব্রত, সুব্রত, সুব্রত! ততক্ষণে লণ্ঠনের আলোটা গিয়ে ঝোপের ধারে পৌঁছেছে। অজয় নিরাশ হয়ে গেল। তার চিৎকার শুনে সাদা একটা ছাগল 4 পা তুলে লাফাতে লাফাতে মাঠের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অজয়ের মন থেকে সুব্রতর মিলন সম্ভাবনাও যেন নিরাশার কালো আঁধার সাগরে মিলিয়ে গেল। ছোট্ট পাহাড়ি নদী, সাদা বালুর চূড়ার এক পাশ দিয়ে কালো জলের স্রোত তীর তীর করে বয়ে চলেছে। বর্ষার সময় জলে একুল উকুল ছাপিয়ে যায়, কিন্তু অন্য সময় জল খুবই সামান্য, হেঁটেই অনায়াসে পার হয়ে যাওয়া যায়। একধারে কয়েকটা পাথরের ফাঁকে খানিকটা জল জমে আছে। কাল এই জলা জায়গাটা থেকে সুব্রত কয়েকটা মাছ ধরে এনেছিল, ছোট্ট পুঁটি জাতীয় মাছ। আজও অনিলের কথায় জানা গেল সে এই দিকেই ছিপ নিয়ে এসেছে। নদীর ওপারে থমথমে অন্ধকার, আকাশের কালো রঙের সঙ্গে বনের রং একাকার হয়ে মিলে গেছে। তবু তীরের কাছে কয়েকটা উঁচু শাল গাছ দৈত্যের মতন দাঁড়িয়ে তাদের অস্তিত্ব জানাচ্ছে। ঝিরঝিরে বাতাসে সেই অদৃশ্য বনজগতের মর্মধ্বনি মনোজগতে একটা অপূর্ব বিস্ময়ের সৃষ্টি করেছে।
তারাকিশোরবাবুর সঙ্গে টর্চ এনেছিলেন। সেই বদ্ধ জলা জায়গাটার উপর আলো ফেলে তিনি প্রশ্ন করলেন, তোমরা বলতে চাও সুব্রত এইখানেই মাছ ধরতে এসেছিল? শঙ্কর উত্তর দিল, সেই রকমই তো মনে হয়। কাল আমরা যখন নদীর তীরে চড়ুইভাতি করছিলাম তখন সে চটপট এই জায়গা থেকেই বেশ কয়েকটা তাজা মাছ ধরেছিল। নিশ্চয়ই আজও সে এইদিকে এসেছে। অনিল নিজের চোখে দেখেছে সুব্রতকে ছিপ নিয়ে এদিকে আসতে। লক্ষ্মণ লণ্ঠনের আলোটা আর উস্কে দিয়ে একটা পাথরের পাশে ঝুঁকে পড়ে কি যেন দেখতে লাগলো। তারপর চিৎকার করে বলে উঠল, বাবু বাবু, এই দেখুন! শঙ্কর এক লাফে তার কাছে ছুটে গেল। তারপর উদ্দীপনার সঙ্গে বলে উঠল, মাস্টার মশাই, এই দেখুন একটা ছিপ। হ্যাঁ, বলিস কি ভাই শঙ্কর? বলতে বলতে অজয়ও রুদ্ধশ্বাসে সেখানে এসে হাজির হলো। তারাকিশোরবাবু হাতে করে ছিপটা তুলে নিলেন। লণ্ঠনের আলোতে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে দেখে বললেন, এটা সুব্রত ছিপ হতে পারে। হ্যাঁ বাবু, এটা সুব্রত বাবুরই ছিপ। এই দেখুন, এই ছিপের আগায় লাল সুতো বাঁধা আছে। এই লাল সুতোটা কাল তিনি আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। বড়ই তাজ্জব ব্যাপার বোধ হচ্ছে। তারাকিশোরবাবু আরো গম্ভীর হয়ে উঠলেন। ছিপটা পড়ে রইল, অথচ ছেলেটা গেল কোথায়? লক্ষ্মণ হঠাৎ সেই জলের মধ্যে নেমে পড়ল। তার সন্দেহ হয়েছে হয়তো সুব্রত কোনো রকমের জলের মধ্যে গিয়ে পড়ে থাকবে। চারিধারে পাথরের ঘেরাটোপ, মাঝখানে কতটা জল জমি আছে তা বলা যায় না। যদি কোনো রকমে পা হড়কে সুব্রত পড়ে গিয়ে থাকে। কিন্তু লক্ষ্মণের আন্দাজটা কাজে লাগলো না। সারা জলা জায়গাটার কোথাও 1 হাঁটুর বেশি জল নেই। লক্ষ্মণ জলে নামা মাত্র কয়েকটা ব্যাঙ লাফিয়ে একদিক থেকে আরেক দিকে চলে গেল। তবুও লক্ষ্মণ হাতড়ে হাতড়ে জলার চারিধারটা খুঁজল। নিচে কতগুলো আগাছার জঙ্গলে তার পা আটকে আটকে যেতে লাগলো, কিন্তু সুব্রতর ডুবন্ত শরীরের কোনো অংশ তার পায়ে ঠেকল না। লক্ষ্মণ আবার উপরে উঠে এলো। তারাকিশোরবাবু অজয় আর শঙ্করকে নিয়ে আশেপাশের কতকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সুব্রতর কোনো খোঁজই এখনো পাওয়া গেল না। একমাত্র সেই ছিপটা ছাড়া তার আর কোনো চিহ্নই চোখে পড়ল না। তারাকিশোরবাবু গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলেন, সুব্রত! সুব্রত! সুব্রত, শুনতে পাচ্ছ? সুব্রত! অজয় আর শঙ্কর একসঙ্গে চড়া গলায় চেঁচিয়ে উঠল, সুব্রত! সুব্রত! লক্ষ্মণ তার সাধ্য মতো উচ্চ কণ্ঠে ডাকতে লাগলো, সুব্রত! 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 শুনতে পাচ্ছ? সুব্রত! অন্ধকার নিঝুম রাত্রে ওপারে রহস্যময় জগৎ থেকে তাদের চিৎকারের প্রতিধ্বনি বিদ্রুপের মতন আবার তাদের কানে ফিরে এলো। সুব্রত! 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 নদীর ধারে আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একরকম প্রায় নিরাশ হই তারাকিশোরবাবু অজয়, শঙ্কর আর লক্ষ্মণকে নিয়ে বাড়ি ফিরে এলেন। ভেবেছিলেন হয়তো বাড়ি গিয়ে দেখবেন সুব্রত এর মধ্যে এসে হাজির হয়েছে, কিন্তু সুব্রত তখনও অনুপস্থিত। ছেলেদের মধ্যে যার একটু অল্প বয়সী তারা প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে। বড়রা কেউ কেউ জেগে সুব্রত সম্বন্ধে নানান রকম আতঙ্ককর কল্পনা সৃষ্টি করছে। তাদের চোখে আর ঘুম নেই। তারাকিশোরবাবু চটপট কোনো রকমে রাত্রের খাওয়াটা সেরে নিয়ে ছেলেদের বললেন, তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমাও। আমার বিশ্বাস সুব্রত জঙ্গলের মধ্যে কোথাও পথ হারিয়ে আটকা পড়েছে। এখানকার থানার ইন্সপেক্টর বাবুর সাথে আমার সম্প্রতি আলাপ হয়েছে। চমৎকার লোক, আমি তার কাছেই চললাম। আশা করি তার সাহায্য পেলে আমি রাত্রের মধ্যেই সুব্রতকে খুঁজে বার করতে পারবো। কয়েকজন বলিষ্ঠ কনস্টেবলকে আমরা সঙ্গে নেব, সঙ্গে আমাদের অস্ত্রশস্ত্রও থাকবে। কাজেই যতই বিপজ্জনক এলাকাতে আমরা গিয়ে পড়ি না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাচ্ছি। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আশা করছি কাল সকালের মধ্যেই সুব্রতর খোঁজ আমরা আনতে পারবো। স্যার, আমার খুব ইচ্ছা করছে আপনার এই অভিযানে আমিও যোগদান করি। না না শঙ্কর, তা হতে পারে না। এই দলের মধ্যে তুমি আর অজয়ই হচ্ছে সবচেয়ে বড়, অনেকটা মুরব্বী গোছে। আমার অবর্তমানে তোমরাই এই দলের তত্ত্বাবধান করবে। তোমাদের ভরসাতেই আমি নিশ্চিন্ত হয়ে আমার কর্তব্য করতে পারবো। এই কথা বলে তারাকিশোরবাবু থানায় যাবার জন্য প্রস্তুত হলেন।
অজয় আর শঙ্করের একান্ত ইচ্ছা ছিল তারাকিশোরবাবুর সঙ্গে তারা সুব্রতর খোঁজে যায়, কিন্তু তার যুক্তি শুনে মুখ ফুটে আর কিছু বলতে ভরসা পেল না। বাস্তবিকই তো তাদের দলের মধ্যে তারাই সব বিষয়ে শ্রেষ্ঠ, বয়সেও বড় আর সাহসও তাদের বেশি। কাজেই তারাও তারাকিশোরবাবুর সঙ্গে গেলে বাকি দলটি একেবারে নিরাশ্রয় হয়ে পড়বে। একজন মস্ত জমিদার হাওয়া পরিবর্তন করতে বিন্ধ্যাচলে এসে সপরিবারে বাস করছিলেন। কিছুদিন আগে তার বাড়িতে বড় রকম এক ডাকাতি হয়ে গেছে। একটি ডাকাতও ধরা পড়েনি। বহুমূল্য হিরে জহরতের অলংকার চুরি গেছে তার বাড়ি থেকে। এ খবরটা শঙ্করদের দলের সকলেই জানে। কাজে ছেলেদের দল কেউ রাজি হলো না যে শঙ্কর আর অজয় তাদের ছেড়ে সে রাত্রে অন্য কোথাও যায়। সকলকে বিশেষভাবে সাবধানে থাকতে উপদেশ দিয়ে তারাকিশোরবাবু একটি টর্চ বাতি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলেন। ছেলের দল দরজা বন্ধ করে যে যার জায়গায় শুয়ে পড়ল। ছোট্ট ছেলেরা আগেই ঘুমিয়ে পড়েছে, বড়রাও একে একে ক্রমে ঘুমিয়ে পড়ল। বারান্দায় একটা চৌকি পেতে লক্ষ্মণ ঘুমাবার ব্যবস্থা করতে লাগলো, কিন্তু অজয় আর শঙ্করের চোখে ঘুম নেই। কলকাতায় সুব্রত তাদের এক পাড়াতেই থাকে, যদিও কিছু নিচের ক্লাসে পড়ে। বড় ভালো ছিল এই সুব্রত। তার চেহারাটিও যেমন সুন্দর, স্বভাবটিও তেমনই মিষ্টি। স্কুলে সবাই তাকে ভালোবাসে, পাড়ার ছেলে বুড়ো সকলেরই সে প্রিয়। হঠাৎই অজানা অঞ্চলে কোথায় অদৃশ্য হয়ে গেল সে তো তাদের মতন এত ডানপিটে নয় যে একা একা জঙ্গলের ভেতর ঢুকে কোনো রোমাঞ্চের সন্ধানে যাবে। শঙ্করের পাশেই অজয় শুয়েছিল। ফিসফিস করে সে অজয়কে বলল, ভোর রাতে চলো, আমরাও সুব্রতর খোঁজে ওই জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকে পড়ি, তারপর যা হয় দেখা যাবে। কথাটা মন্দ বলনি ভাই শঙ্কর। ছেলেদের ভার লক্ষ্মণের উপর দিয়ে চলো আমরা একটা নতুন অভিযান শুরু করি। সূর্য ওঠার অনেক আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে। অন্যান্য ছেলেরা যদি জেগে যায় তাহলে আবার বাধা দেবে সবাই মিলে। শুধু লক্ষ্মণকে জানিয়ে গেলেই চলবে। চলো। পূব আকাশের প্রান্তে সবে মাত্র জেগেছে আলতা রঙের ছোপ। অন্ধকার আর নাই, দিনের আলো ফুটি ফুটি করছে। চারিধারে গাছে গাছে জেগে উঠছে পাখির কলকোলাহল। তাদের কুজন আলাপে দিক দিগন্ত মুখর। মধ্যে মধ্যে বয়ে চলেছে ঝিরঝিরে মিঠে হাওয়া। গাছের পাতায় পাতায় মর্মর ধ্বনি জেগে উঠছে সরসর মরমর করে। তারাকিশোরবাবু সেই যে কাল রাত্রে বেরিয়ে গেছেন, এখনো পর্যন্ত ফেরেননি। সুব্রতরও কোনো খবর এখনো পর্যন্ত কেউ পায়নি। বড়ই রহস্যময় অদ্ভুত ব্যাপার। অজয় আর শঙ্কর ঘুম থেকে উঠে লক্ষ্মণের জিম্মায় ছেলেদের রেখে সোজা এসে হাজির হলো সেই নদীর ধারে। তারা সুব্রতকে খুঁজে বের করবেই। জঙ্গলের ভেতর ঢুকতে হলে একেবারে খালি হাতে প্রবেশ করা উচিত নয়। তাই তারা সঙ্গে নিয়ে নিল দুটি বেশ বড় ধারালো ছোঁড়া। শঙ্কর বুদ্ধি করে একটা দেশলাইও সঙ্গে এনেছে। কি জানি যদি কোনো বুনো জন্তু সামনে পড়ে। আগুনকে বাঘ পর্যন্ত ভয় করে। এছাড়া আর বিশেষ কিছু তারা নিতে পারেনি। নদীর ধারে গিয়ে অজয় আর শঙ্কর আবার সে জলা জায়গাটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। তখন ভোরের আলোয় চারধারে বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। সূর্য উঠবারও আর বেশি দেরি নেই। শঙ্কর বলল, দেখো ভাই অজয়, সুব্রত ছিপ কাল এখানেই পড়েছিল। এখানে বসেই যে সে মাছ ধরছিল সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। জলের মধ্যে ওই দেখো ছোট ছোট মাছ কিলবিল করে খেলা করছে। তুমি মাছের খেলা দেখছো আর আমি দেখছি অন্য জিনিস। কি দেখছো? আচ্ছা, সুব্রত সাধারণত কোন জুতোটা পরে বলতে পারো শঙ্কর? ওর একজোড়া মেটে রঙের কেটস জুতো আছে, তলায় ক্রেপ সোল। এ দেখো, দেখো এদিকে। এই বলে অজয় আঙুল দিয়ে একটা দাগ শঙ্করকে দেখালো। শঙ্কর ঝুঁকে পড়ে ভিজে বালির উপর খানিক্ষণ তাকিয়ে থেকে বলল, তাই তো, জুতোর দাগই তো বলে মনে হচ্ছে। হ্যাঁ, ক্রেপসোলের ঢেউ তোলা দাগগুলো বেশ পরিষ্কার। এই যে পরপর অনেকগুলো দাগ। এই যে সুব্রতর জুতোর ছাপ, সে বিষয়ে আর ভুল নেই। দাগগুলো যেভাবে গভীর হয়ে ভিজে মাটিতে বসে গেছে, তাতে মনে হয় সে দৌড়ে এদিকে এসেছে।
আস্তে আস্তে কেউ হেঁটে গেলে এভাবে গভীর ছাপ পড়তে পারে না। অজয়ের যুক্তিতে শঙ্করও সায় দিল। সে বলল, মনে হচ্ছে সে যেন ভয়ে পেয়ে হঠাৎ ছিপটি ফেলে দৌড় লাগিয়েছে। হ্যাঁ, তা হতে পারে। ভয় হয়তো সুব্রত পেয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমার মনে জাগছে। কি প্রশ্ন? ভয় পেয়ে বাড়ির দিকে না গিয়ে বিপরীত দিকে দৌড় লাগাবে কেন? দেখছো না পায়ের ছাপগুলো নদীর ওপারের দিকে চলে গেছে। শঙ্কর ওই কথার উত্তরে কি যে বলবে তা ভেবে পেল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, যাই হোক, এটা বেশ বোঝা যাচ্ছে যে সুব্রত নদীর ওপারের দিকেই গেছে। পায়ের ছাপগুলো বেশ পরিষ্কার। এই দেখো, এক এক জায়গায় জুতো সোলে যে রাবারের নাম লেখা কোম্পানির ছাপ আছে তা পর্যন্ত উঠেছে। হ্যাঁ, এটা একটা সুবিধাই হলো আমাদের। চলো এই ছাপগুলো অনুসরণ করে আমরা হাঁটতে শুরু করি। হয়তো আমরা শিগগিরই তার দেখা পেতে পারি। পায়ের ছাপগুলি অনুসরণ করে অজয় আর শঙ্কর নদীর বালির উপর দিয়ে হাঁটতে আরম্ভ করল। নদীর একপাশ দিয়ে ক্ষীণ জলের ধারা তীর তীর করে বয়ে চলেছে। জল অত্যন্ত কম, কোনো জায়গায় 1 হাঁটুর বেশি হবে বলে মনে হয় না। জল টলটলে পরিষ্কার, নিচের নুড়ি পাথরগুলি পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। পূব দিগন্তের কোল ঘেঁষে আবির মাখা সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে। তার কনক আলোর আভায় নদীর জল সোনালি রূপ ধারণ করেছে। নদীর খানিকটা ভাগে ঝিলমিল করছে যেন তরল সোনা। সুব্রতর পায়ের ছাপ এই পর্যন্ত এসে যেন মিলিয়ে গেছে। অজয় হঠাৎ বলে উঠল, দেখো শঙ্কর, এখানে অনেকগুলো পায়ের ছাপ। এই দেখো, জুতোর ছাপের আশেপাশে কতগুলো খালি পায়ের ছাপ। তাই তো দেখছি। বেশ মনোযোগের সঙ্গে ছাপগুলি পরীক্ষা করে দেখে শঙ্কর গম্ভীর স্বরে বলে উঠল, দেখে মনে হচ্ছে এখানে বেশ খানিকটা ধস্তাধস্তি হয়েছে। খালি পায়ের ছাপগুলো বেশ বড় আর গভীর। আমারও তাই মনে হচ্ছে ভাই শঙ্কর। এই যে ব্যাপারটা ক্রমে রহস্যময় বলে মনে হচ্ছে। তবে কি সুব্রতর সঙ্গে কারোর ধস্তাধস্তি হয়েছে এই জায়গায়? কেউ কি সুব্রতকে ধরে নিয়ে গেছে? কিন্তু কিন্তু কেন? কি উদ্দেশ্য তার? অজয় আর শঙ্কর এই রহস্যের সমাধান কিছুতেই আর করে উঠতে পারল না। তাদের মাথা যেন গুলিয়ে যেতে লাগলো। নদীর জলের ধারে কতগুলি ছোট বড় পাথর স্তূপ হয়ে পড়েছিল। শঙ্কর কি যেন লক্ষ্য করে হঠাৎ সেদিকে ছুটে গেল। তারপর অজয়কে ডেকে বলল, এই দেখো অজয়, একটা রুমাল। অজয়ও ততক্ষণে শঙ্করের কাছে এসে হাজির হয়েছে। আরে, এই যে রং মাখা একখানা রুমাল দেখছি। অজয়ের গলার স্বরে ফুটে উঠেছে পরম বিস্ময়ের ভাব। রং নয় ভাই অজয়, রক্ত। হ্যাঁ, রক্ত? এ দেখো, রক্তের রং অনেকটা কালচে হয়ে এসেছে। রুমালটি দুজনে ভালো করে পরীক্ষা করে দেখল। একপাশে লাল সিল্কের সুতোয় লেখা আছে 2টি বাংলা অক্ষর, সু এবং রা। এই তবে কার রুমাল ভাই? নিশ্চয় সুব্রতর নয়? আমার মনে হচ্ছে এই রুমালের মালিক সুব্রতই। এই দেখ, অক্ষর দুটোর মাঝে একটা লাল ফুটকি। এতে বেশ বোঝা যায় সুব্রত রায়কে বাংলায় এইভাবে সংক্ষেপে লেখা হয়েছে, যেমনভাবে আমরা ইংরাজিতে সংক্ষিপ্ত নাম লিখি। সেটা খুবই সম্ভব, কিন্তু কি বিভৎস ব্যাপার! সুব্রতর রুমালে এরকম রক্তের দাগ লাগলো কি করে? আমার মনে হচ্ছে কারুর সঙ্গে ধস্তাধস্তি করতে করতে সুব্রত ওই পাথরের উপর পড়ে জখম হয়েছিল। এই রুমালে রক্ত মুছে এখানে ফেলে গেছে। অজয় কথাটা শুনে যেন শিউরে উঠল, বলল, ভাই শঙ্কর, আর দেরি করে লাভ নেই। চলো শিগগির একবার তার উদ্ধারের চেষ্টা করি। সুব্রত ছেলে মানুষ, না জানি কত বিপদের মধ্যে সে পড়েছে। আমাদের সাধ্য মতো তার উদ্ধারের চেষ্টা করব আমরা দুজনে তাকে উদ্ধার করতে পারবো কিনা জানি না, তবে গোপনে রহস্যময় ব্যাপারটার তথ্য যদি সংগ্রহ করতে পারি তবে পরে একটা হিল্লে করা যেতে পারে। তারা কিশোরবাবুরা নিশ্চয়ই নিশ্চিন্ত হয়ে বসে নেই। তারা থানায় দলবল নিয়ে নিশ্চয়ই সুব্রত সন্ধানে বেরিয়েছেন।
আমরা হয়তো তাদের কোনো সাহায্য করতে পারি। শঙ্করের কথায় বাধা দিয়ে হঠাৎ অজয় বলে উঠল, চুপ 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 শঙ্কর, চুপ। ওই দেখো, নদীর ওপারে জঙ্গলের ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছে? একটা অস্ফুট গোঙানির শব্দ হাওয়ায় ভেসে আসছিল। অজয় আর শঙ্কর সবিস্ময়ে তাকিয়ে দেখল দৈত্যের মতন প্রকাণ্ড একজন লোক লাঠি ভর দিয়ে বনের পথে চলছে। তার পিঠের ওপর পুটলির মতন বাঁধা একটি ছোট্ট ছেলে। ছেলেটি যাতে চিৎকার করে কাঁদতে না পারে তার জন্য তার মুখটা বেশ শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। ছেলেটি প্রাণপণে চিৎকার করতে চেষ্টা করছে, কিন্তু সেই শক্ত বাঁধনের বাধা অতিক্রম করে সে চিৎকার বাইরে বেরোতে পারছে না। শুধু একটা গো গো আওয়াজ বেরিয়ে আসছে। লোকটার কি কদাকার চেহারা! সারা গায়ে লাল আলখাল্লার মতন লম্বা পোশাক, মুখের আকার অতি বিভৎস। একটা চোখ যেন কানা মনে হচ্ছে, অপর চোখটা ধক ধক করে জ্বলছে হিংস্র বাঘের চোখের মতন। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি। এ কি ব্যাপার ভাই শঙ্কর? ব্যাপারটা যে অতি গুরুতর তাতে সন্দেহ নেই। আমাদের সবার প্রথম কর্তব্য হচ্ছে ওই দৈত্যের হাত থেকে ছেলেটাকে মুক্ত করা। এই ছেলেটি কে? কেন এভাবে ওকে বেঁধে নিয়ে যাচ্ছে? আমি তো কিছুই ধারণা করতে পারছি না। প্রথম ভেবেছিলাম ও সুব্রত, কিন্তু এখন দেখছি ওর বয়স আরও ঢের কম। বয়স 5-6 বছরের তো বেশি নয়। যাই হোক, চলো আমরা দুজনে গিয়ে পিছন দিক থেকে লোকটাকে আক্রমণ করি। আমাদের সঙ্গে ভালো ছোড়া আছে, বিপদ দেখলে সোজা চালিয়ে দেবো ওর বুকে। বেটা শয়তানি চিরদিনের মতো ঘুচিয়ে দেবো। আস্তে ভাই আস্তে, ও শুনতে পাবে আমাদের গলা। এসো, এক কাজ করা যাক। এখন চট করে জানতে দেওয়া যাবে না যে আমরা ওকে দেখতে পেয়েছি। চলো গোপনে ওকে অনুসরণ করি। হয়তো সুব্রতর নিরুদ্দেশ রহস্যও আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠতে পারে। ঠিক বলেছ শঙ্কর, আমারও তাই ধারণা। আমার মনে হচ্ছে সুব্রতকেও হয়তো এইভাবে চুরি করা হয়েছে এবং গোপনে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এর উদ্দেশ্য যাই হোক, আমার মনে হচ্ছে একটা সংঘবদ্ধ দল হয়তো এই ব্যাপারে জড়িত আছে। ওই যে লোকটা চলেছে গাছের আড়ালে। চলো অজয়, আমরা খুব গোপনে নিঃশব্দে ওকে অনুসরণ করি। আহা, পিঠে ছেলেটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। কার দুধের শিশুকে লোকটা এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে কে জানে। আমার ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে রাস্কেলটার মাথা ভেঙে দিই। না না না, এখন নয়। তোমার মনের রাগটা এখন কোনো রকমে চেপে রাখো। আমরা শিগগিরই একটা বড় রকম রহস্যের সন্ধান পাবো বলে মনে হচ্ছে আমার। তারপর হয়তো বাঙালির ছেলে যে ফিতু কাপুরুষ নয় তার পরিচয় দেওয়ার সুযোগ যথেষ্ট পাবো আমরা। এখন চলো তাড়াতাড়ি লোকটার পিছনে। ওই যা, লোকটা গেল কোথায়? অজয়ও সামনের জঙ্গলে লোকটাকে আর দেখতে পেল না। এ কি জাদু মন্ত্র নাকি? কোথায় উবে গেল জলজান্ত লোকটা? হ্যাঁ, এই তো আমাদের চোখের সামনে ছিল। ওই যে ওই যে ওই যে একটা ডোবার আড়ালে বসে পড়েছে শয়তানটা। হাঁটতে গিয়ে বোধহয় হাঁপিয়ে গেছে, বিশ্রাম নিচ্ছে। একটা ডোবার আড়ালে বসে লোকটা ট্যাঙ্ক থেকে কি যেন বের করে মুখে ফেলে দিল। হয়তো বেটা আফিংখোর। ওই দেখো, আফিং খাচ্ছে। হ্যাঁ, আফিং টাফিং গোছেরই কিছু একটা খাচ্ছে। এইবার দেখো, পরিষ্কার লোকটার মুখ দেখা যাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর লোকটার মুখ। ওই দেখো, ইধার ওধার তাকাচ্ছে, সারাক্ষণ হুঁশিয়ার, পাছে কেউ দেখে ফেলে। আহা, ছোট ছেলেটি বোধহয় কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছে। আর কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। বলতে বলতে ছেলেটির জন্য সহানুভূতিতে অজয়ের চোখ দুটি জলে ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণ বিশ্রাম করে লোকটি আবার উঠে পড়ল। তারপর নেড়ে ছেড়ে ছেলেটিকে আবার পিঠের উপর ফেলে জঙ্গলের পথ ধরল। শঙ্কর আর অজয় খুব গোপনে অতি সাবধানে গাছের আড়ালে আড়ালে চলল লোকটিকে অনুসরণ করে। জঙ্গল ক্রমেই এবার গভীর হয়ে উঠছে।
কোথাও পথ বেশ উঁচু, আবার কোথাও ঢালু। পথ বললে ভুল হবে, কোনো পথই নেই এদিকে। শুধু সেই কদাকার লোকটা যেদিক দিয়ে চলেছে সেটাই হচ্ছে শঙ্করদের পথ। লোকটা ভারী ওস্তাদ। এই জংলা অঞ্চল দিয়ে বেশ নির্বিচারে কায়দা মাফিক এগিয়ে চলেছে। এই জঙ্গলটা যেন তার নখদর্পণে। সাধারণ মানুষ কখনো এইভাবে এগিয়ে যেতে পারে না। শঙ্কর আর অজয়ের তাকে অনুসরণ করতে বিশেষ বেগ পেতে হচ্ছে। গাছগাছড়ার মধ্য দিয়ে, কাঁটা ঝোপের আড়াল দিয়ে, খানাডো বা টুপকিয়ে তাদের এগোতে হচ্ছে। পথ চলতে চলতে তাদের হাত পা ছড়ে যেতে লাগলো, কিন্তু তবু তারা বেপরোয়া, তারা নির্ভীক। শঙ্কর ফিসফিস করে বলল, লোকটা ভয়ঙ্কর নেশাখোর। ওই দেখো, আবার থেমে পড়ে ট্যাগ থেকে কি একটা বের করে মুখে দিল। আরে এদিকে তাকায় যে, টের পেল নাকি? শিগগিরই বসো অজয়, এই ঝোপটার পাশে। দুজনে টুপ করে একটা ঘন ঝোপের আড়ালে বসে আত্মগোপন করল। ধরা পড়ে গেলেই সর্বনাশ, সমস্ত কাজে তাদের পণ্ড হয়ে যাবে। ঝোপের আড়ালে বসে অজয় চাপা গলায় বলল, যদি একান্ত আমাদের দেখেই ফেলে লোকটা, তাহলে বাঘের মতো তেড়ে গিয়ে শয়তানটা টুটি টিপে ধরব। যা বলেছ ভাই, লোকটাকে কাবু করতে আমাদের বেশি বেগ পেতে হবে না, কিন্তু এখন সেটা আমি চাই না। আমরা শুধু গোপনে ওর আড্ডাটা দেখতে চাই। আমার বেশ অনুমান হচ্ছে সুব্রত এইভাবেই বন্দী হয়ে আছে দুর্বৃত্তদের হাতে। এখন চলো, লোকটা এগোচ্ছে। কিন্তু কাকে অনুসরণ করবে? অজয় আর শঙ্কর ঝোপের আড়াল থেকে মুখ বের করে দেখে পাখি পালিয়েছে। ধারে কাছে আশেপাশে যেদিকে দৃষ্টি চলে কোথাও নেই সেই শয়তানটা। সর্বনাশ, গেল কোথায় লোকটা? আচ্ছা, ফাঁকি দিল তো আমাদের। হ্যাঁ, এখন তবে উপায়? কোন দিকে যাব আমরা? এই যে আমাদের সম্পূর্ণ অজানা জঙ্গল। কুছ পরোয়া নাই ভাই অজয়। যে ব্রত নিয়ে আমরা বেরিয়েছি তা অবশ্যই পালন করব। মিথ্যে ভয়ে নিরুৎসাহ হয়ে পড়লে আমরা কোনোদিনই কোনো বড় কাজ করতে পারবো না। না শঙ্কর, তুমি ভুল বুঝেছ। আমি মোটেই ভয় পাই না, বরং আমরা যে এক রোমাঞ্চকর অভিযানে চলেছি এই কথা ভাবতেও প্রাণ উৎসাহে কানায় কানায় ভরে উঠেছে। সুব্রতকে আমরা খুঁজে বের করবই, আর ওই ছেলেটিকেও আমরা উদ্ধার করব। আর এই শয়তানের দলকে এমন শিক্ষা দেব যে চিরদিনের জন্য বাছাধনেরা টের পাবেন ঠেলা কাকে বলে। দাঁড়াও, এক কাজ করা যাক। আমি একটা গাছে উঠে দেখি শয়তানটা কোথায় গেল। তুমি নিচে অপেক্ষা করো। এই বলে শঙ্কর তরতর করে একটা উঁচু গাছে উঠে পড়ল। তারপর সেখান থেকে চেঁচিয়ে বলল, কিছু দূরে একটা পোড়ো মন্দিরের মতো বাড়ি দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যায় না। চারিধারে খালি জঙ্গল, জঙ্গলের চারপাশে সব উঁচু উঁচু পাহাড়। শঙ্কর আবার নিচে নেমে এলো। অজয় প্রশ্ন করল, সেই শয়তানটার কোনো খোঁজ পেলে কি? চারিধার তাকিয়ে যতদূর নজর চলে কোথাও সেই লোকটাকে দেখতে পেলাম না। কোথা দিয়ে যে সে চোখের পলকে অদৃশ্য হলো তা টেরও পাওয়া গেল না। এখন চলো, ওই পোড়ো মন্দিরটার দিকে যাই আমরা। ওখানেই হয়তো কোনো রহস্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। কিছুটা পথ এগিয়ে যেতেই গাছপালার ফাঁকে জীর্ণ বাড়িটা অজয়দের চোখে পড়ল। অত্যন্ত পুরনো ধরনের জীর্ণ ভাঙাচোরা মন্দির বলেই মনে হচ্ছে। এক সময় হয়তো এখানে খুব ধুমধামের সঙ্গে পুজো উৎসব হতো, কিন্তু এখন দেখলে প্রেতপুরী বলে মনে হয়। চারধারে নিবিড় গাছপালা, গভীর স্তব্ধতা বিরাজ করছে চারধারে। বন পাখির কোলাহল ছাড়া অন্য কারো সারা শব্দ আর পাওয়া যাচ্ছে না। শঙ্কর বলল, অজয়, এই দেখো, একটা চোরা পথের সন্ধান পেয়েছি ঘেঁষো জঙ্গলের মধ্য দিয়ে। এই পথটা আশেপাশে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে ওই জীর্ণ বাড়িটার পাশ দিয়ে। চলো, খুব সাবধানে এগোনো যাক। এই বিদঘুটে ভয়াবহ অঞ্চলে কোনো মানুষ বাস করতে পারে বলে তো আমার বিশ্বাস হয় না। কিন্তু অজয়ের মুখের কথা শেষ হতে না হতে হঠাৎ শঙ্কর তার মুখ চেপে ধরল। চুপ 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 চুপ। পুরো বাড়িটার ভাঙা জানলার পাশ দিয়ে হঠাৎ
একটি ছায়া মূর্তি সরে গেল। শঙ্কর তা দেখতে পেয়েছে। সে ফিসফিস করে বলল, আমরা বোধহয় ধরা পড়ে গেছি ভাই অজয়। আর বোধহয় গোপনে কাজ হাসিল করা আমাদের সম্ভব হবে না। যাই হোক, বাস্তবিক যদি ওই ছায়ামূর্তিটা আমাদের দেখে থাকে তবে হয়তো আমাদের অস্বস্তিটা জানাজানি হয়ে গেছে। কিন্তু কে লোকটা? লোকটা যে কে তা ঠিক বলতে পারছি না, তবে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যে সে এখানে বাস করছে না এটা বেশ বোঝা যায়। নিশ্চয়ই মন্দিরের কোনো পূজারী কি পুরোহিত। এই জীর্ণ ফাটল ধরা মন্দিরে, এই দুর্গম জঙ্গলে ভুতুরে আবহাওয়ার মধ্যে নিশ্চয়ই দেবতার পুজো হয় না। যদি হয় তো হয় ভূতের পুজো। ঠিক বলেছ ভাই শঙ্কর। এই জীর্ণ বাড়িটাকে অনায়াসে জন্তু জানোয়ারের আড্ডা বলে মনে হয় এখন। চারিধারে যেরকম ফাটল, তাতে বিষাক্ত সাপ। এই পর্যন্ত বলেই অজয় হঠাৎ বলে এক লাফ দিয়ে উঠল। শঙ্করও আতঙ্কে খানিকটা পিছিয়ে হটে গেল। প্রকাণ্ড একটা কালো রঙের সাপ তাদের সামনে সরাত করে এসে পিছলে পড়ল। আর একটু হলেই ছবল মেরেছিল বই কি। কেউটে কাল কেউটে, দেখছো না কি প্রকাণ্ড ফনাটা? কেউটের হাতে প্রাণ দেওয়া বুদ্ধিমানের কাজ নয় ভাই শঙ্কর। চলো শিগগির অন্য পথ ধরি। কিন্তু কেউটেটা গেল কোথায়? বোধহয় জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছে, আবার আক্রমণ করতে পারে। ভারী হিংস্র জীব ওরা। জঙ্গলের মধ্যে খানিকটা ঘুরপাক খেতে খেতে অজয় আর শঙ্কর মন্দিরটার পিছন দিকে এসে হাজির হলো। এদিকটা অনেকটা পরিষ্কার। মন্দিরের সিঁড়িগুলি বেশ চওড়া, কিন্তু বড় বড় ফাটলে ভর্তি। সেই ফাটলের মধ্যে গজিয়েছে অশ্বত্থ গাছের চারা, আগাছার বুনো ঘাসের জঙ্গল। জীর্ণ মন্দিরটার আশেপাশে কতগুলি ছোট ছোট কুঠুরি, মধ্যে টানা বারান্দা। শঙ্কর আর অজয় মন্দিরের চত্বরের কাছে একটা বড় গাছের গুড়ির আড়ালে এসে দাঁড়ালো। সহজে তারা ধরা দেবে না, এই তাদের ইচ্ছা। গোপনে লক্ষ্য করবে কারা এই মন্দিরের বাসিন্দা, কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে বাস করছে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করবে। ওই যে সেই কানা শয়তানটা, ফিসফিস করে অজয় বলল শঙ্করকে। এই লোকটাই সেই ছেলেটির মুখ বেঁধে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে আসছিল। ওই দেখছো একটা চোখ কেমন ধকধক করে জ্বলছে। অজয়ের মুখের কথা শেষ হতে না হতেই তাদের পায়ের সামনে আছড়ে পড়ল আবার সেই মস্ত কেউটে সাপটা বিদ্যুৎ গতিতে। চোখের নিমেষে অজয় গাছের গুড়ির পাশ থেকে এক লাফে চত্বরের উপরে এসে দাঁড়ালো। আর সঙ্গে সঙ্গে একটি দৈত্যের আকারের লোক কোথা থেকে ছুটে এসে তাদের পাঁজা কোলা করে তুলে মন্দিরের ভেতরে নিয়ে চলল। সেই মুহূর্তে একটা বিকট হাসি শোনা গেল। এইভাবে অতর্কিতে আক্রান্ত হয়ে অজয় প্রথমে একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু পর মুহূর্তে লোকটার হাত থেকে উদ্ধার পাবার জন্য রীতিমতো ধস্তাধস্তি জোরে দিল। শঙ্কর চুপ করে দাঁড়িয়ে নেই, সে সব এগিয়ে ছুটে গেল সেই দৈত্যের মতন লোকটার দিকে। দু চারটি ভালো ভালো জুজুৎসুর প্যাঁচ তার জানা ছিল। জুৎসুই একটা প্যাঁচ লাগাতেই লোকটা অজয়কে নিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। সেই অবসরে অজয় উঠে দাঁড়িয়েছে, আর বাক্য ব্যয় না করে পকেট থেকে ছোড়াখানা বের করে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়েছে। আবার আক্রমণ করলেই সেই শত্রুকে ছোঁড়ার আঘাত করবে। শঙ্কর বলল, অজয়, লোকটা আবার এক্ষুনি উঠে আমাদেরই আক্রমণ করতে চেষ্টা করবে। কাজেই কিছুতেই ওকে উঠতে দেওয়া যাবে না। যতবারই উঠবে ততবারই আমি ওকে জুজুৎসুর প্যাঁচে মাটিতে শুয়ে ফেলতে পারবো। বলতে বলতে সেই বিশালাকার লোকটা ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো, আর তাকে ভালো করে প্যাঁচ লাগাবার আগেই সে খপ করে বজ্র মুষ্টিতে শঙ্করের হাতখানা চেপে ধরল। সেই মুহূর্তে অজয় বিদ্যুৎ বেগে ছুটে এসে ছোড়াখানা আমূল সেই লোকটার কাঁধের ওপর বসিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটার হাত দিয়ে। সে একটা আর্তনাদ করে শঙ্করকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। শঙ্কর বলে উঠল, অজয়, এই সুযোগ, শিগগিরই চলো আমরা কোথাও আত্মগোপন করি। ওই দেখো, সিঁড়ি দিয়ে তরতরিয়ে নেমে আসছে সেই কানা শয়তানটা। একটা চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে। সমস্ত মুখখানাতে ফুটে উঠেছে একটা দানবীয় প্রতিহিংসার ছবি। শিগগির চলো, ওর এই বিষাক্ত নজর থেকে পালিয়ে যাই। শঙ্কর আর অজয় ছুটে পালাতে গেল, কিন্তু পেরে উঠল না।
দুটি দড়ির ফাঁস তাদের গলায় এমনভাবে আটকে গেল যে দম আটকায় আর কি। কি ব্যাপার হলো ভাই শঙ্কর, এটা কি হলো? ওই কানা শয়তানটার কাজ। দূর থেকে দড়ির ফাঁস ছড়ে আমাদের বেঁধে পালানোর পথ বন্ধ করে দিয়েছে। ওই দেখো, দেখছো কেমন বিটকেল হাসি হাসছে। কানা লোকটা ততক্ষণে চত্বরে এসে দাঁড়িয়েছে, তার হাতে দুটো লম্বা দড়ি। এই দড়ির ফাঁসি শঙ্করদের গলায়। চত্বরে এসে লোকটা বিশ্রী রকম মোটা কর্কশ গলায় বলল, ভাড্ড, হ্যাঁ ভাড্ড। ঘরের ভেতর থেকে একটা বেঁটে লোক বেরিয়ে এলো। কানা লোকটা তাকে যেন কি বলল। সে দড়ি দুটো নিয়ে একটা মোটা গাছের গুড়ির সঙ্গে অজয় আর শঙ্করকে আচ্ছা করে বেঁধে ফেলল। কানা লোকটা তখন সে আহত লোকটার কাছে গিয়ে ঝুঁকে পড়ে তার ক্ষতটা পরীক্ষা করল। তারপর ভাড্ডুকে ডেকে কি যেন একটা ইঙ্গিত করতেই ভাড্ডু জঙ্গল থেকে একটা পাতা শুদ্ধ ডাল ভেঙে আনলো। তারপর সেই পাতার রস ক্ষত জায়গায় দিয়ে পাতা দিয়ে ভালো করে আহত স্থানটা বেঁধে দিল। মনে হলো আহত লোকটা একটু সুস্থ মনে করছে। এসব ব্যাপার হতে বেশি সময় লাগলো না। কানা লোকটা তারপর ফিসফিস করে ভাড্ডু আর সেই আহত লোকটার সঙ্গে কি যেন পরামর্শ করতে করতে সিঁড়ি বেয়ে মন্দিরের উপর উঠতে লাগলো। সেই আহত লোকটা মধ্যে মধ্যে ঘাড় ফিরিয়ে শঙ্কর আর অজয়ের দিকে বিদ্রুপের দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। মনে হলো তারা অজয় আর শঙ্করকে কোনো গুরুতর সাজা দেবার মতলব আছে। অজয় বলল, ভাই শঙ্কর, সুব্রতর খোঁজে এসে এ কোন দুর্বিপাকে পড়লাম? ভয় পেও না অজয়, বাঙালি বুদ্ধিমান জীব বলে পৃথিবীতে বিখ্যাত। গায়ের জোরের চেয়ে বুদ্ধির ক্ষমতা অনেক বেশি। বিপদের সময় যারা বুদ্ধি হারায় না তাদের বিপদ সহজেই কেটে যায়। লোকগুলি ঘরের ভেতরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। মনে হলো তারা যেন কোনো গোপন পরামর্শ করার মতলব করছে। এই ভয়ঙ্কর ফন্দিবাজ লোকগুলি কারা? দুর্গম জঙ্গলে এইভাবে এদের আত্মগোপন করে থাকার উদ্দেশ্য কি? এই পুরো বাড়িটার মধ্যে পিঠে করে একটি ছেলেকে মুখ বেঁধে নিয়ে এলো কেন? সেই দুর্দান্ত কানা শয়তানটা। এসব নানান প্রশ্ন অজয় আর শঙ্করের মগজে ঘুরতে লাগলো, কিন্তু তারা এর সমাধান কিছুই বের করতে পারল না। তবে এটুকু তারা বুঝেছে অতি সাংঘাতিক এক রোমাঞ্চকর আবহাওয়ার মধ্যে এসে পড়েছে তারা। সহজে নিষ্কৃতি পাবে বলে তাদের মনে হয় না। ভাই শঙ্কর, সুব্রতর খোঁজে এসে যে একেবারে মরণের বেড়াজালে আটকে পড়লাম, কিন্তু সুব্রত গেল কোথায়? ওকে রহস্যপুরের মধ্যেই বন্দী হয়ে আছে। আমার স্থির বিশ্বাস সুব্রত এই দুর্গম রহস্যময় পুরীর কোথাও নজরবন্দি হয়ে আছে। তাই যদি থাকে তবে এই শয়তানদের উদ্দেশ্যটা কি? আর একটি ছেলেকেও তো আমাদের চোখের সামনে চুরি করে নিয়ে এলো। আমি তো এই রহস্য কিছুতেই ভেদ করতে পারছি না ভাই। রহস্য ভেদ করব বলেই তো আমরা এখানে এসেছি। দেখা যাক না কোথাকার জল কোথায় গড়ায়। তুমি এক কাজ করো, দেখো তো কোনো রকমে তোমার ছুরিটা বের করতে পারো কিনা। কোনো রকমে যদি হাতের দড়িটা একবার কাটতে পারি। আমার হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে গেছে ভাই শঙ্কর। লোকটার কাঁধের উপর যখন ছুরিটা বসিয়ে দিই সেই সময় সেটা আমার হাতেই ছিল। ভাড্ডু নামে বেঁটে শয়তানটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে। যাই হোক, গাছের গুঁড়িতে ঘষে ঘষে আমি আমার বাঁধনটা অনেক আলগা করে ফেলেছি। এইবার বোধহয় ফাঁসের ভেতর থেকে আমি শরীরটা গলিয়ে বেরিয়ে আসতে পারবো। না না না, এত শিগগির বেরিয়ে এসো না, তাহলে লোকগুলো আবার আমাদের আটকে ফেলবে। তুমি এক কাজ করো, হাত বের করে আমার পকেট থেকে ছুরিখানা বের করে আস্তে আস্তে আমার পিঠের দিকে দড়িটা কাটো। ভয়ানক শক্ত করে আমায় বেঁধেছে, আমি ঠিকমতো নড়াচড়াও করতে পারছি না। খুব সাবধানে কাজ করবে। আমার সন্দেহ হচ্ছে লোকগুলো হয়তো কোনো গোপন জায়গা থেকে আমাদের উপর নজর রাখছে। অজয় অতি সন্তর্পণে হাত বের করে শঙ্করের পকেট থেকে ছুরিখানা বের করে ফেলল। তারপর ধীরে ধীরে তার পিঠের দড়ির বাঁধন কেটে দিল। যাক, এইবার অনেকটা নিশ্চিন্ত। এত নড়াচড়া করো না ভাই অজয়, যেমনভাবে আছো ঠিক ওইভাবেই দাঁড়িয়ে থাকো। শয়তানগুলো যেন বুঝতে না পারে আমরা বাঁধন মুক্ত হয়েছি।
তাহলে আবার আরও বড় বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা অনায়াসেই পিঠ টান দিতে পারি। কিন্তু পিঠ টান দিতে তো এখানে আসেনি, পালাবার যথেষ্ট সুযোগ আছে আমাদের। কিন্তু আমাদের উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত এখান থেকে আমি নড়ছি না। শঙ্কর আর অজয় যেখানে দাঁড়িয়ে এইরকম আলোচনা করছিল তার কিছু দূরেই একটা পুরো কুঠরি দাঁড়িয়েছিল। এই কুঠরিটার সঙ্গে আসল মন্দিরের দালানের বিশেষ কোনো যোগাযোগ ছিল না। মন্দির আর কুঠরিটার মধ্যে খানিকটা ফাঁকা জংলা জায়গা। কুঠরিটার একদিকে ছোট্ট একটু ফাঁক, যেন বাতাস চলাচল করবার জন্য এ ফাঁকটি রাখা হয়েছে। শঙ্কর হঠাৎ কান খাড়া করে উঠল, তারপর অজয়কে বলল, ওই শোনো অজয়। অজয় কান পেতে যা শুনল তা স্বপ্ন নয়, তা কল্পনা নয়। সুব্রতর গলা স্বর স্পষ্ট পরিষ্কার, কিন্তু চাপা। সেই চোরা কুটরির ফাঁক দিয়ে করুণ স্বর ভেসে এলো, শঙ্করদা, অজয়দা। অজয় যেন আর স্থির থাকতে পারছিল না। মনে হচ্ছিল ছুটে গিয়ে সুব্রতকে উদ্ধার করে নিয়ে পালায়, কিন্তু শঙ্কর বলল, দাঁড়াও অজয়, অত ব্যস্ত হলে সব কাজ পণ্ড হবে। তারপর সুব্রতকে উদ্দেশ্য করে বলল, সুব্রত, তোমাকে উদ্ধার করতেই আমরা এখানে এসেছি, কোনো ভয় নেই। ভাই শঙ্কর, সুব্রতর খোঁজ যখন পাওয়া গেছে তখন এসো এক কাজ করা যাক। কি কাজ? চলো আমরা এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। সেখানে যদি তারাকিশোরবাবুর খোঁজ পাই তো ভালো, না হলে আমরা নিজেরাই পুলিশের সাহায্য নিয়ে আবার এসে সুব্রতকে উদ্ধার করব। এই ডাকাতগুলোকেও গ্রেপ্তার করা যাবে। তোমার পরামর্শ মতো কাজ করলে এখন সমস্ত মাটি হবে ভাই অজয়। হয়তো আমরা পালাতেই পারি, কিন্তু তাতে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না। কেন? আমরা পালিয়েছি জানতে পারলে ওরা প্রথমে আমাদের ধরতে চেষ্টা করবে। একান্ত না পারলে ওরা সুব্রতকে এখান থেকে বেমালুম সরিয়ে ফেলবে। এমনকি নিজেরাও এই গোপন আড্ডা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। ওরা এটা ঠিক জানে আমরা শহরে গিয়ে চুপ করে বসে থাকবো না, পুলিশে খবর দেবই। হ্যাঁ, ঠিক বলেছে শঙ্কর। আসলে আমি অতটা ভেবে দেখিনি। তবে একটা কাজ করা যেতে পারে, সুব্রতকে কোনো রকমে উদ্ধার করে ওকে নিয়ে পালানো যেতে পারে। যতটা সহজ মনে করছো এই কাজ করা ততটা সহজ হবে না। যে চোরা কুঠুরিতে সুব্রত আটকে আছে সেখান থেকে তাকে উদ্ধার করা শুধু কষ্টকর নয়, রীতিমতো বিপজ্জনক। তুমি কি মনে করছো অজয়, ওরা আমাদের গতিবিধি লক্ষ্য করবে না? শয়তানরা আমাদের যখন পাকড়াও করেছে তখন আমাদেরও সহজে ওরা রেহাই দেবে না। তার উপর তুমি যখন একটা হতচ্ছাড়াকে ছুরি মেরে আহত করেছ, তখন এটা বেশ বোঝা যায় ওরা এর প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। সে বিশ্বাস আমারও বেশ আছে শঙ্কর, কিন্তু লোকগুলো আমাদের এইভাবে আটকে ঘরের মধ্যে গিয়ে ঢুকলো কেন, আর দরজাই বা বন্ধ করে দিল কেন? হয়তো ওরা কোনো গোপন পরামর্শ জুড়ে দিয়েছে। শুধু তাই নয়, ওদের দরজা বন্ধ করার আরও একটা কারণ আমি অনুমান করেছি। কি কারণ? দরজাটা খোলা থাকলে আমরা ঘরের ভেতরকার অজ্ঞাত অংশটা বেশ পরিষ্কার দেখতে পাবো। সেটা ওদের ইচ্ছা নয়। ঘরের ভিতরের কোনো রহস্য যেন আমাদের জ্ঞান গোচর না হয়, তার জন্য ওরা প্রাণপণে চেষ্টা করবে। শঙ্করদা, অজয়দা, ও শঙ্করদা, অজয়দা। আবার সেই সুব্রতর করুণ গলার স্বর শঙ্করদের কানে ভেসে এলো। শঙ্কর অভয় দিয়ে বলে উঠল, সুব্রত, আর তোমার ভয়ের কোনো কারণ নেই। একবার যখন তোমার খোঁজ আমরা পেয়েছি তখন তোমার বিপদ কেটে গেছে বলে মনে করতে পারো। এই ডাকাতদের হাত থেকে তোমাকে উদ্ধার না করে আমরা ফিরছি না। সন্ধ্যার অন্ধকারে আমরা কাজ হাসিল করব। আর একটু ধৈর্য ধরে থাকো। তোমরা পারবে শঙ্করদা, কিন্তু এরা যে মানুষ নয়, সাক্ষাৎ পিশাচ। পিশাচ হোক, দৈত্য হোক, ভূত হোক, প্রেত হোক, মানুষ সবার চেয়ে বড়। তুমি কিছুমাত্র ভয় পেও না ভাই। আমরা স্থির জানি এই দস্যুর দল ঘোরতর অপরাধী। আর এটা মনে রেখো, অপরাধীরা কখনো শেষ পর্যন্ত জয়ী হতে পারে না। পশুর শক্তির মধ্যে আর যাই থাক, সত্যিকারের কোনো স্থায়ী ক্ষমতা থাকতে পারে না। তারা বাইরে যতই সাহস দেখাক, তাদের অন্তরটা দুর্বলতা আর ভীরুতায় কানায় কানায় পূর্ণ থাকে। আবার সুব্রতর গলা শোনা গেল,
এই কুঠুরিটার ফাঁক দিয়ে আমি তোমাদের বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরেই তোমাদের লক্ষ্য করছি। হঠাৎ তোমাদেরকে এখানে দেখে আমি প্রথমে আমার চোখকেই বিশ্বাস করতে পারিনি। কতক্ষণ কথাই বলতে পারিনি, শুধু ওই ডাকাতগুলো ছিল বলে। এই চুপ 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 হয়েছে, দরজা খুলে লোকগুলো আবার বেরোচ্ছে। শঙ্কর হঠাৎ বলে উঠল। শঙ্কর আর অজয় দড়ির বাঁধনটা আগেই খুলে ফেলেছিল, শুধু তারা লোকগুলোর চোখে ধুলো দেওয়ার জন্য দড়িটা নিজেদের শরীরে আলগা করে জড়িয়ে রেখেছিল। সিঁড়ি পর্যন্ত এসে সেই কানা লোকটা ভাড্ডু আর সেই আহত লোকটাকে অবুদ্ধ হিন্দি ভাষায় কি যেন আদেশ করল। আর লোক দুটো শঙ্করদের দিকে শয়তানি হাসি হাসতে হাসতে এগিয়ে এলো। শঙ্কর বলল, অজয়, খুব হুঁশিয়ার। লোক দুটোর হাতে কি আছে লক্ষ্য করেছ? হ্যাঁ, একজনের হাতে একটা রামদা আর একজনের হাতে একটা মোটা লাঠি। এইবার বোধহয় প্রতিশোধ নিতে আসছে ওরা। ওরা এখনো জানে না যে আমাদের দড়ির বাঁধন আলগা। কাছে আসা মাত্র আমি জুজুৎসুর প্যাঁচে ভাড্ডুটাকে মাটিতে ফেলে দিতে পারবো। ওর হাতেই রামদা। তুমি ওই অবসরে চট করে রামদাখানা কেড়ে নেবে, বুঝলে? বলতে বলতে শঙ্কর হঠাৎ দড়ির আলগা বাঁধনটা খুলে ফেলে এমন কায়দায় নিজে মাটিতে শুয়ে পড়ে একটা প্যাঁচ লাগালো যে দাস শুদ্ধ ভাড্ডুরাম ধুলোর ওপর শটান চিৎপাত। ভাড্ডু মোটেই প্রস্তুত ছিল না এই ব্যাপারের জন্য। তার হাত থেকে কিছু দূরে ছিটকে পড়ল সেই রামদাখানা। অজয় আর দেরি না করে দাখানা চটপট হাতে তুলে নিল। সিঁড়ির ওপর থেকে সেই কানা সর্দার চেঁচিয়ে উঠল, চালাও লাঠি। তার হুঙ্কারে সারা অঞ্চলটা যেন থরথর করে কেঁপে উঠল। কিন্তু শিবরতনের লাঠি চালাবার আগেই অজয় রামদাখানা হাতে নিয়ে বাঘের মতন লাফিয়ে পড়ল তার ঘাড়ে। ভয়ে শিবরতন 10 হাত পিছিয়ে গেল। এই অবসরে শঙ্কর উঠে এক হ্যাঁচকা টানে তার হাত থেকে লাঠিখানা ছিনিয়ে নিল। লোকগুলো এইভাবে নাস্তে নাবুদ হয়ে প্রথমটা একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু তারপরই ছুটল ঘরের দিকে। কানা লোকটা আবার তাদের কি যেন উপদেশ দিতে লাগলো। শঙ্কর বলল, আপাতত এখানে থাকার নিরাপদ বলে মনে হচ্ছে না ভাই অজয়। এবার ওরা দূর থেকে তীর চালাবে। ওই দেখো, দুজনে দুখানা ধনুক বাণ বের করে আনছে। একটা তীর সবে গিয়ে সে গাছের গুড়িতে গিয়ে বিঁধল। একটুর জন্য শঙ্কর বেঁচে গেছে। সে বলল, শিগগির চলে এসো এই মোটা গাছের পিছনে, যদি বাঁচতে চাও তো। ওই দেখো, আবার তীর চালাচ্ছে ওরা। অজয় এক লাফে এসে শঙ্করের পাশে দাঁড়ালো। পরপর 3-4টে তীর তাদের পাশ দিয়ে সবেগে ছুটে বেরিয়ে গেল। মুশকিলে পড়লাম ভাই। ওরা যেভাবে আমাদের উপর খেপেছে তাতে সহজে আমাদেরকে ছাড়বে বলে মনে হচ্ছে না। যাই হোক, সুব্রতকে উদ্ধার করতে হলে সন্ধ্যের আগে আমরা কিছুই করতে পারবো বলে মনে হয় না। ততক্ষণ পর্যন্ত আমাদের এই জঙ্গলের মধ্যে কোথাও আত্মগোপন করে থাকতে হবে। আমারও সেই ধারণা। ওই দেখো, ডাকাতগুলো তীরধনুক হাতে ক্রমে ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছে। এইবার আর তোমার জুজুৎসুর প্যাঁচ খাটবে না। যা বলেছ ভাই। চলো, পাশে ওই ইটের পাঁজাটা রয়েছে, ওর আড়ালে গিয়ে আমরা দাঁড়াই। তারপর জঙ্গলের মধ্যে গিয়ে সন্ধে পর্যন্ত অপেক্ষা। ইটের পাঁজার ধারে আবার কেউটের সাপ নেই তো? যা কেউটের ছড়াছড়ি এখানে। সে কথা পরে ভাববো অজয়, এখন শিগগির এসো। পাঁজাটার আড়ালে গেল কই? লোক দুটো প্রায় কাছাকাছি, ওদের ধনুক বাগানো। অতি পুরনো ইটের পাঁজা, চারধারে তার ঝোপ জঙ্গল। অজয় আর শঙ্কর তীরের আঘাত থেকে বাঁচবার জন্য একান্ত নিরুপায় হয়ে সেই পাঁজার আড়ালে এসে দাঁড়ালো। লোক দুটো ধনুক বান হাতে তখনও ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। একটু সুযোগ পেলে তীর চালাবে। লোক দুটো আমাদের সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না ভাই। যে করেই হোক ওদের কাবু করা দরকার। কিন্তু ওদের কাছে যাবার যে উপায় নেই। তোমার জুজুৎসুর প্যাঁচ এখন কাজে লাগবে বলে তো মনেও হয় না। ইচ্ছে করছে এক ছুটে ওদের কাছে গিয়ে রামদাখানা দিয়ে ওদের মুন্ডু দুটো ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ভুঁই কুমড়োর মতো মাটিতে খসিয়ে ফেলি। কিন্তু ওদের কাছে যে যাওয়ার উপায় নেই অজয়। ওই বিষাক্ত তীর এসে যদি... এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে শঙ্কর পাঁজা থেকে একটা ইট খসিয়ে নিয়ে সাঁ করে ছুঁড়ে মারল ভাড্ডুর মাথা লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। মাথা ঘুরে ভাড্ডু মাটিতে আছড়ে পড়ল। তার হাতের তীর ধনুক ছিটকে পড়ল কিছু দূরে। শিবরতন কিন্তু তখনও এগিয়ে আসছিল। এইবার শঙ্কর তার হাতের মোটা লাঠিটা ঘুরিয়ে ছুঁড়ে মারল শিবরতনের দিকে।
এই দৃশ্য দেখে সেই কানা শয়তানটা রাগে কাঁপতে কাঁপতে ভীষণ চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে তরতর করে এগিয়ে আসতে লাগলো শঙ্করের দিকে। শঙ্করদের হাতের মোটা লাঠিটা লক্ষ্যভ্রষ্ট ওই শিবরতনের গায়ে না লেগে গিয়ে লাগলো সেই শয়তান সর্দারটার পায়ে। হোঁচট খেয়ে সে হুমড়ি খেয়ে পড়ল ধুলোর ওপর। এই সময় আর একখানা হিট চালিয়েছে অজয়। সেটা সবেগে গিয়ে লাগলো শিবরতনের বুকে। টাল সামলাতে না পেরে সেও চিৎপাত। মাটির উপর তিনজনই ধরাশায়ী। অজয় আর শঙ্কর এই সুযোগে বেরিয়ে এলো ইটের পাঁজার আড়াল থেকে। তারপর বীর বিক্রমে বাঘের মতন লাফিয়ে পড়ল তাদের ঘাড়ে। কচু কাটা করবো নাকি ভাই শঙ্কর? না না না, একেবারে মেরে ফেলে কাজ নেই। হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। এখন এরা তিনজনই জখম হয়ে পড়েছে। এসো, এদের হাত থেকে আরো ভালো করে নিরাপদ হওয়ার ব্যবস্থা করা যাক। ভাড্ডু আর শিবরতন যতবারই মাটি ছেড়ে উঠতে চায়, অজয় ততবারই রামদাখানা তাদের চোখের কাছে নাচাতে থাকে। প্রাণের ভয় তার আর উঠতে সাহস পায় না। যে দড়ি দিয়ে তাদের বাঁধা হয়েছিল, শঙ্কর সেই দড়িগুলো এনে বেশ ভালো করে লোকগুলোর হাত পা বাঁধতে লাগলো। ভাড্ডু আর শিবরতনকে বেশ ভালো করে বাঁধা হয়েছে, আর তাদের নড়বার চলবার জো নেই। এইবার শঙ্কর এগিয়ে গেল সেই কানা শয়তানটাকে দুরস্ত করার জন্য। এমন সময় অজয় চিৎকার করে উঠল, সাবধান শঙ্কর, ওই দেখো চোরা কুঠুরির পাশে। চোরা কুঠুরির পাশে যে ঘেঁষো জঙ্গলে জায়গাটা ছিল, শঙ্কর তাকিয়ে দেখল সেই জায়গায় দাঁড়িয়ে আছে মোটা মোটা লাঠি হাতে তিনজন ভীষণ চেহারার লোক। তাদের দেখে কানা লোকটা যেন কিছু উৎসাহিত হয়ে উঠল। পৈশাচিক মুখভঙ্গিতে চিৎকার করে অবদ্ধ ভাষায় কি যেন বলে উঠল তাদের। হীরা আবার কোথা থেকে ফুসমন্তরের চোটে এসে হাজির হলো শঙ্কর? এরা এদেরই দলের লোক। বোধহয় এতক্ষণ বাইরে লুটপাট করার ফিকিরে গিয়েছিল। এরা যে ডাকাত, চেহারা দেখে আর অবিশ্বাস করবার জন্য। আমরা একটা মস্ত সংঘবদ্ধ দস্যুর আস্তানায় এসে পড়েছি ভাই। এদের হাত থেকে উদ্ধার পেতে হলে এক্ষুনি আমাদের আত্মগোপন করা দরকার। ওই দেখো, লোকগুলো লাঠি ঠকঠক করতে করতে দাঁত কড়মড় করে আমাদের দিকে এগিয়ে আসছে। এতগুলো লোকের সঙ্গে আমরা আপাতত এঁটে উঠবো না ভাই। এই বলে শঙ্কর অজয়ের হাত ধরে এক ছুটে আবার সেই ইটের পাঁজার আড়ালে চলে গেল। তারপর বলল, এই দেখো পাশেই একটা খাদ। এসো, এই খাদের মধ্যে নেমে পড়ি। কিছুক্ষণ জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। চলো। খাদের মতন মস্ত ঢালু জায়গা, জঙ্গলে পরিপূর্ণ। তার ভিতর চটপট নেমে পড়ে শঙ্কর আর অজয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখান থেকে সহজে কেউ তাদের ধরতে পারবে না, এই বিষয়ে তারা নিঃসন্দেহ। যদি কেউ তাড়া করে আসে, পালাবার কিংবা আত্মগোপন করবার যথেষ্ট সুযোগ তারা পাবে। চারিধারে অনেক ছোটোখাটো গর্ত আছে, বড় বড় পাথর পড়ে আছে, তাদের আড়ালেও বেশ গা ঢাকা দিয়ে থাকা যায়। শঙ্কর আর অজয় বুঝতে পারল সেই দস্যুদের দল রীতিমতন হল্লা করতে করতে তাদের খুঁজতে আরম্ভ করেছে। চারিধারে ঝোপ জঙ্গল সরিয়ে শত্রুদের সন্ধান করছে। আমাদের এখন আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। যদি দরকার মনে করি, পালাবার যথেষ্ট পথ এদিকে আছে, কিন্তু পালালে আমাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। সুব্রতকে আমাদের উদ্ধার করতেই হবে। তারা কিশোরবাবু যদি এই সময় পুলিশের দলবল নিয়ে এসে হাজির হতেন, তাহলে চমৎকার হতো। তারা কিশোরবাবু নিশ্চয়ই পুলিশের সাহায্য নিয়ে সুব্রতকে খুঁজতে বেরিয়েছেন, কিন্তু কোন দিকে গেছেন কে জানে। আমরা দৈবাত এই জায়গায় এসে সুব্রতর খোঁজ পেয়েছি। সেই শয়তানের দল অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বোধহয় ব্যর্থ হয়েই চলে গেল, কারণ তাদের গলার আওয়াজ আর শুনতে পাওয়া গেল না। অজয় বলল, এসো শঙ্কর, এবার একটু বিশ্রাম করে নেওয়া যাক। এখন আমরা অত্যন্ত পরিশ্রান্ত। খিদেতেও পেটের নাড়ি চোঁচো করছে। আমারও ঠিক সেই অবস্থা। দেখো দেখো, গাছের আড়াল দিয়ে কে যেন মাথায় একটা হাঁড়ি নিয়ে ওই জীর্ণ মন্দিরটার দিকে চলেছে। দেখে তো মনে হচ্ছে ওই শয়তানদেরই লোক। দাড়ি টাড়ি কিংবা কোনো নেশার জিনিস হয়তো হতে পারে। এসো তো একবার পরীক্ষা করা যাক। অন্তত যদি খেজুরের রস টস হয়, তাহলেও আমাদের কাজে লাগতে পারে। আমরা পিছন দিক থেকে গিয়ে লোকটাকে পাকড়াও করব। শঙ্কর, তুমি তোমার রামদাখানা নিয়ে এসো তো।
শঙ্কর আর অজয় পরামর্শ করে আস্তে আস্তে এগিয়ে গেল সেই লোকটার দিকে। লোকটা আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলছিল। এমন সময় পাশের ঝোপ থেকে রামদাখানা কাঁধের উপর তুলে অজয় এক লাফে তার সামনে এসে দাঁড়ালো। লোকটা চমকে থেমে গেল, আর মুহূর্তের মধ্যে শঙ্কর পিছন দিক থেকে এসে তার মাথার উপর থেকে হাঁড়িটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে গা ঢাকা দিল। লোকটি এই আকস্মিক ব্যাপারে একেবারে থতমত খেয়ে গেছিল, ভয়ও পেয়েছিল কম নয়। তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবার আগেই অজয় সরে পড়ল তার চোখের সামনে থেকে। লোকটা ভ্যাবাচাকা খেয়ে দৌড় দিয়ে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। হাঁড়ির মুখের সরাখানা সরিয়ে শঙ্করের মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। অজয় প্রশ্ন করল, কি ভাই শঙ্কর, খেজুর রস নাকি? না হে অজয়, টাটকা দুধ। হ্যাঁ, এ যে অসম্ভব ব্যাপার ভাই শঙ্কর, একেবারে আশ্চর্য কাণ্ড। ভগবান যার সহায় সেই সাহায্য পায়। এসো, আর দেরি করে কাজ নেই। ভগবানের এই দানের তাড়াতাড়ি সদ্ব্যবহার করা যাক। শঙ্কর আর অজয় পেট ভরে সেই দুধ পান করল। এতক্ষণের পরিশ্রম, উত্তেজনা সব যেন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। অবসন্ন শরীর যেন আবার নিমেষে চাঙ্গা হয়ে উঠল। এইবার খানিকক্ষণ বিশ্রাম দরকার। এসো, এই ঢালু ঘেঁষো জায়গাটা একটু জিরিয়ে নি। সন্ধ্যের সময় আবার আমাদের নবীন অভিযান শুরু। এই বলে শঙ্কর হাত পা ছড়িয়ে ঘাসের উপর চিৎপাত হয়ে শুয়ে পড়ল। অজয়ের চোখও ঘুমে ঢলে আসছিল। যেই শোয়া অমনি ঘুম। শঙ্করের যখন ঘুম ভাঙল তখন চোখ মেলে দেখে চারিধারে ঘুটঘুটে অন্ধকার। বোধহয় বুনো প্রকৃতির বুকে নেমে এসেছে অমারাত্রির ঘন আধার। কিন্তু এ কি? শঙ্কর ভালো করে নড়তে চড়তে পারছে না কেন? তার হাত পা এমনভাবে বেঁধে রেখেছে কে? শঙ্কর গভীর বিস্ময় স্বরে ডাকল, অজয়, অজয়। জড়িত গলায় অজয় ক্ষীণ স্বরে উত্তর দিল, এই যে আমি শঙ্কর, কিন্তু আমাদের এই অবস্থা করলো কে? আর এটা কোথায় আমরা? এইভাবে আমাদের হাত পাটা বাঁধলো কারা? কারা আবার বাঁধবে? সেই দুর্দান্ত দস্যুরা ছাড়া এরকম করবে কে? ইস, আমাদের ঘুমের মধ্যে তারা এই কাণ্ড করেছে। শুধু ঘুমের মধ্যে নয়, আমাদের মনে হয় ঘুমন্ত অবস্থায় কোনো বিষাক্ত ওষুধ শুকিয়ে আমাদের অজ্ঞান করে এইভাবে আমাদের বন্দি করেছে। হ্যাঁ, তা হতে পারে ভাই। এখনো শরীরের জড়তা ভাঙেনি। মনে হচ্ছে যেন কোনো উগ্র নেশার ঝাঁজে আমার শরীর আচ্ছন্ন হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা কোথায়? তাও তো ঠিক ঠাউর করতে পারছি না। চারিদিকে যেরকম ঘুটঘুটে অন্ধকার, তাতে কিছুই নজরে পড়ছে না। তবে অনুমান করতে পারছি আর আমরা সেই জংলা খাতটার মধ্যে নেই। আমারও তাই মনে হচ্ছে। বোধ হচ্ছে যেন কোনো ঘরের মধ্যে আমরা বন্দি। আমার পকেটে দেশলাই আছে, কিন্তু বের করে জ্বালাবার উপায় নেই। হাত পা একদম শক্ত করে বাঁধা। শঙ্করদা! আওয়াজ শুনে অজয় আর শঙ্কর দুজনে চমকে উঠল। এই যে সুব্রতর গলার স্বর। সুব্রত বলল, শঙ্করদা, আমি ঠিক পাশের কুঠুরিতেই আছি। তোমাদের সমস্ত অবস্থাই আমি লক্ষ্য করছি। অতি দুর্দান্ত দস্যুদের পাল্লায় পড়েছ তোমরা। তা বেশ বুঝতেই পারছি ভাই সুব্রত, কিন্তু এত সহজেই হাল ছেড়ে দিলে চলবে না। তোমাকে উদ্ধার করে নিয়ে যাব বলেই আমাদের এই দুঃসাহসিক অভিযান শুরু করেছি। তোমাদের শক্তির ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে শঙ্করদা, কিন্তু এই শয়তানগুলোর কবল থেকে কি সহজেই উদ্দেশ্য সিদ্ধি করতে পারবে? আমার মতো আরও কয়েকটি ছেলে এখানে বন্দী হয়ে আছে। এখন তোমরাও বন্দী হলে। তাই তো দেখছি ভাই, কিন্তু কি উদ্দেশ্য এদের তা তো বুঝতে পারছি না। এইভাবে ছোট ছেলে চুরি করার অর্থ কি হতে পারে? খুব ছোট শিশুও দু একজন আছে দেখছি। হাঁড়ির মধ্যে তাদেরকে ভরে রাখা হয়েছে। শঙ্কর আর অজয় একসঙ্গে প্রশ্ন করল, হাঁড়ির মধ্যে? হাঁড়ির মধ্যে? হ্যাঁ, কতকগুলো বড় বড় হাঁড়ির মধ্যে তাদের বসিয়ে রেখেছে। মুন্ডুটা শুধু বেরিয়ে আছে, আর সমস্তটাই হাঁড়ির মধ্যে। সুব্রতর কথা শুনে শঙ্কর আর অজয় শিউরে উঠল। উফ, কি পৈশাচিক কাণ্ড! এরা মানুষ না সাক্ষাৎ পিশাচ। এদের যে কি উদ্দেশ্য
তা আমিও ঠিক বুঝতে পারছি না। তবে আমি একটু বড় বলে আমাকে হাঁড়ির মধ্যে বসায়নি, এই ছোট্ট কুঠুরিতে বন্ধ করে রেখেছে। তুমি এই শয়তানদের হাতে ধরা পড়লে কিভাবে? নদীর ধারে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখি একটা বুড়ো মতো লোক জলের ধারে পড়ে কাতরাচ্ছে আর আকুলভাবে চিৎকার করছে। লোকটা বিপদে পড়েছে ভেবে ছুটে গিয়ে যেই তাকে সাহায্য করতে গেছি, অমনি দস্যুর মতো একটা লোক সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে জাপটে ধরে টেনে নিয়ে চলতে লাগলো। ধস্তাধস্তি করার সময় আমি একবার পাথরের ওপরে উল্টে পড়ে গেলাম। হাঁটুর অনেকখানি ছিঁড়েও গেল। রুমাল বের করে রক্ত মুছলাম। তোমার সেই রক্তমাখা রুমালটা আমরা পেয়েছি। যে উদ্দেশ্যেই তোমাদের এখানে চুরি করে নিয়ে আসুক, আমরা যখন একবার খোঁজ পেয়েছি তখন আর রক্ষা নেই। শয়তানদের ভিটে ঘুঘু চড়িয়ে তবেই ছাড়ব। সব বেটাকে দ্বীপান্তরে পাঠাবার ব্যবস্থা করব। কিন্তু আপাতত আমাদের হাত পায়ের বাঁধনটা খোলা দরকার। অজয়, তুমি এক কাজ করো, আমার দিকে একটু গড়িয়ে গড়িয়ে এগিয়ে এসো তো। তারপর আমরা ধারালো দাঁতের সাহায্যে পরস্পরের হাতের বাঁধনটা কেটে ফেলি। অজয় গড়াতে গড়াতে শঙ্করের কাছে এগিয়ে গেল। কিছুক্ষণ চেষ্টার পর শঙ্কর আর অজয় বাঁধন মুক্ত হলো। দাঁতের সাহায্যে হাতের বাঁধন কেটে তারপর হাতের সাহায্যে পায়ের দড়ি খুলে ফেলল তারা। তারপর শঙ্কর পকেট থেকে দেশলাইটা বের করে ফস করে একটি কাঠি জ্বালল। সেই আলোতে তারা দেখল ছোট্ট একটি খুপড়ি ঘরে তারা আবদ্ধ। ঘরটির একটি মাত্র দরজা, তাও বাইরে থেকে বন্ধ। জানলা নেই বটে, তবে ঘরের ভেতরে হাওয়া প্রবেশ করবার জন্য দেওয়ালের অনেক উপরে ছোট ছোট ফাঁক আছে। এই ফাঁক দিয়েই সুব্রত তাদের সঙ্গে আলাপ করবার চেষ্টা করছিল। পাশের ঘরেই ছিল সে। দপ করে কাঠিটা নিভে গেল। শঙ্কর বলল, ভালোভাবে আলো জ্বালার ব্যবস্থা করতে হবে অজয়। ঘরটা বেশ ভালো করে দেখার দরকার। কিভাবে আমরা এই অন্ধকার থেকে উদ্ধার পেতে পারি তার চেষ্টা করতেই হবে। ভালোভাবে আলো জ্বালাবো কি করে ভাই শঙ্কর? ঘরের মধ্যে খড়কুটো এমন কিচ্ছু নজর পড়ছে না যাতে আগুন ধরিয়ে ঘরটার অন্ধকার দূর করতে পারি। দেশলাইয়ের কাঠিও বেশি নেই। মিছিমিছি কাঠি নষ্ট করা এখন উচিত হবে না। পাশের ঘর থেকে সুব্রত উত্তর দিল, আচ্ছা, আমি তার ব্যবস্থা করছি। আমার ঘরে একটা ছোট কুপি এরা জেলে রেখে গেছে, আমি সেটা তোমাদের দিচ্ছি। এই বলে সুব্রত সেই ফাঁকের ভেতর দিয়ে হাত গুলিয়ে কুপিটা শঙ্করের হাতে দিল। কুপির ম্লান আলোতে সমস্ত ঘরখানি বেশ উজ্জ্বল হয়ে উঠল। খুবই ছোট্ট ঘরটা, চারিদিকে ইটের ফাটা দেওয়াল, চুন সুরকি খসে পড়েছে, ছাদেও ফাটল ধরেছে মাঝে মাঝে। ঘরটির অবস্থা এখন অতি জীর্ণ হলেও দেখে বোঝা যায় একসময় অত্যন্ত মজবুত করে তৈরি করা হয়েছিল। ঘরখানি ভালো করে পরীক্ষা করতে করতে অজয় হঠাৎ বলে উঠল, দেখেছো ভাই শঙ্কর, একটা অদ্ভুত জিনিস। ঘরের মেঝেটা পাকা ইটের গাঁথনি হলেও এদিকটা দেখো, এই জায়গাটা, হ্যাঁ, কাঠের তক্তা বসানো। তাই তো, এই যে ফাঁকা বলে মনে হচ্ছে, এই তক্তাগুলোর নিচে কোনো গর্ত আছে। দাঁড়াও তো, দেখতে হচ্ছে ব্যাপারটা। এই বলে শঙ্কর দু হাতে চারা দিয়ে একখানি তক্তা সরিয়ে ফেলল। তারপর কুপিটা সেখানে এনে তারা আলোতে যা দেখল তাতে তাদের বিস্ময়ের আর অবধি রইল না। তক্তার নিচে গভীর কুঁয়োর মতন গর্ত, আর সেই গর্তের মধ্যে পড়ে আছে সাদা সাদা কি সব জিনিস। ওগুলো কি ভাই শঙ্কর? মনে হচ্ছে কঙ্কাল। হ্যাঁ, কঙ্কাল। ওই দেখো, মাথার খুলি, হাড়, পাঁজরা। হ্যাঁ, কি সর্বনাশ! তাহলে আমাদেরও এই দশা হবে নাকি? যতক্ষণ মগজে বুদ্ধি আছে, মনে বল আছে, আর শরীরে শক্তি আছে, ততক্ষণ নয়। এই বলে শঙ্কর আবার তক্তাখানিকে সরিয়ে যথাস্থানে রেখে দিল। রাত্রি গভীর হয়েছে। দস্যু দলের আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ওরা বোধহয় আমাদের এইভাবে বন্দি করে বেশ নিশ্চিন্তে ঘুম লাগাচ্ছে। কাল ভোর হলে আবার খোঁজ খবর নেবে। ভোর হওয়ার আগে আমাদের এই জেলখানা থেকে সুব্রতকে নিয়ে সরে পড়তে হবে অজয়। সেটা কি সম্ভব হবে বলে মনে করছো?
জগতে কিছুই অসম্ভব নয় মনের জোরের কাছে। আমরা তো কোনো অন্যায় কাজ করতে আসিনি, আমাদের সহায় স্বয়ং ভগবান। আবার সুব্রতর গলার স্বর শোনা গেল। শঙ্করদা, তোমরা পারবে আমাকে উদ্ধার করতে? আমাদের যতদূর শক্তি, সামর্থ্য আর সাহস আছে সে সবই তোমার উদ্ধারের কাজে লাগাবো আমরা। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যা যা বলবো বিনা দ্বিধায় তাই করবে, একটুও দেরি করবে না। তোমাদের কথার একটু অবাধ্য হব না শঙ্করদা, যখন যা বলবে তাই করব। অজয় এবার প্রশ্ন করল, তোমার ঘরে আর কে আছে? কেউ নেই অজয়দা, আমি শুধু একা। ঘরে একটি মাত্র কাঠের বাক্স আছে, তার ওপরে উঠে দাঁড়িয়ে এই ফাঁক দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। গোপন গর্তের মধ্যেও কার কঙ্কাল? অজয়ের মনের মধ্যে কেবল এই প্রশ্নই ঘোরাফেরা করছে। এই খুনে দস্যুদের হাতে পড়ে না জানি কোন হতভাগ্যের এরকম আতঙ্ককর ভয়াবহ পরিণাম ঘটেছে। শঙ্কর, এই কঙ্কালটা দেখে আমার তো বুদ্ধিশুদ্ধি লোপ পাবার জোগাড় হয়েছে। কে এই লোকটি? কেন তার এই দশা ঘটেছে আমি কিছুতেই ঠাউর করতে পারছি না। লোকটা আবার কি? আমাদেরই মতো হয়তো কোনো অবাঞ্ছিত লোক এই দস্যুদের গোপন এলাকায় এসে পড়েছিল, পাছে সে গিয়ে এই পুলিশের কাছে এই গুপ্ত ঘাঁটির সন্ধান দেয়। সেই জন্যই তাকে চিরকালের মতোই দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে। উফ, এরকম সাংঘাতিকভাবে তাকে গুম খুন করা হয়েছে। আমাদের এখানে বন্দি করার উদ্দেশ্যও হয়তো তাই। বেশ গোপনে নির্ঝঞ্ঝাটে কাজ হাসিল করার এমন উপযুক্ত স্থান আর নেই। ওরা যখন এইভাবে আমাদের আটকেছে তখন সহজে যে ছেড়ে দেবে তা মনে হয় না। আমাদের ছেড়ে দিলে ওদের পরিণাম যে অতি ভয়ঙ্কর হবে তা ওরা ভালো করেই জানে। আমরা এর ভিতর ওদের অনেক খবরই জেনেছি, সে ওরা বেশ ভালো করেই বুঝেছে। আর বুঝেছে তাই জন্যই আমাদের এইভাবে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান করিয়ে এখন হাত পা বেঁধে ফেলে রেখেছে। তা না করে আমাদের তো ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতেই পারত। রামদাখানা তো কাছেই ছিল। আমাদের যে ঘুমন্ত অবস্থায় হত্যা করেনি সেও ওদের অসীম দয়া বলেই মনে করতে হয়। ঘুমন্ত অবস্থায় মেরে ফেললে হয়তো মৃত্যু যন্ত্রণা আমরা বুঝতে পারতাম না, তাই তিলে তিলে একটু একটু করে মৃত্যুর কষ্টটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই ওরা নিশ্চয়ই আমাদের সদ্য সদ্য মেরে ফেলেনি। এইভাবে দিনের পর দিন শুকিয়ে শুকিয়ে যখন সত্যি মরণের কোলে ঝাঁপিয়ে পড়ব তখন ওরা আমাদের মৃতদেহ ওই গোপন গর্তের মধ্যে ফেলে দেবে। বাইরের জগৎ আর কোনোদিনও সে খবর পাবে না। আমার তো এইরকমই ধারণা। শঙ্করের কথা শুনে অজয় চুপ করে বসে হাঁটুর উপর মাথা রেখে কি জানি ভাবতে লাগলো। শঙ্কর তাকে উৎসাহিত করে বলল, ছি অজয়, তুমি এর মধ্যেই দমে গেলে নাকি? মনে নেই কলকাতায় আমাদের সেই কল্পনার কথা? সে যে স্থির করেছিলাম আমরা দুজনে একটু বড় হয়ে দুর্জয় কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাব, দক্ষিণ মেরুর অজানা হিম শীতল অঞ্চলে নতুন দেশ আবিষ্কার করে সারা বাংলার মুখ উজ্জ্বল করব, আর নিভন্ত আগ্নেয়গিরির ভিসুভিয়াসের রহস্যময় অজানা গহ্বরে প্রবেশ করে পাতালপুরীর রহস্য ভেদ করব। ভুলে গেলে সেই কথা? সামান্য কতগুলো শয়তান মানুষের হাতে বন্দী হয়ে তুমি একেবারে ছেলে মানুষের মতো ঘাবড়ে গেলে? যতই হোক এরা মানুষ, পশু নয়, পিশাচ নয়, রাক্ষস নয়, অসুর নয়, অতি সাধারণ মানুষ, কতকগুলো মানুষরূপী বর্বর জানোয়ার। এদের চক্রান্তে যদি আমাদের পরাজিত হতে হয় তবে ধিক আমাদের শিক্ষা দীক্ষায়, ধিক আমাদের বিদ্যা বুদ্ধিতে। শঙ্করের কথা শুনে অজয় লাফিয়ে উঠল উত্তেজনায়। তার সমস্ত শরীরে শিরায় শিরায় যেন রক্ত গরম হয়ে চঞ্চল হয়ে উঠল। আবেগের সঙ্গে শঙ্করের দুটি হাত নিজের হাতের মধ্যে চেপে ধরে বলল, ক্ষমা করো ভাই শঙ্কর, ক্ষণিকের দুর্বলতায় মনটা আমার অবসন্ন হয়ে পড়েছিল। এখন আর সেই ভাব নেই। সত্যি তো, আমরা কেন ভয় করবো এই ঘৃণিত জীবগুলোকে? এদের শায়েস্তা করে তবে আমরা ছাড়ব। এখন বলো কি করতে হবে? সাব্বাস ভাই অজয়, এই তো চাই। এই রকম বেপরোয়া হতে হবে আমাদের সব সময়। মরতে একদিন হবে, কিন্তু আমাদের সে মৃত্যু হবে বীরের মতো।
এই রকমভাবে অন্ধকার ঘরে অসহায়ের মতো তিলে তিলে মৃত্যু বরণ করবার জন্য আমরা জন্মগ্রহণ করিনি। আমাদের মৃত্যু অন্ধকারে নয়, আলোতে, গোপন গুহার মধ্যে নয়, প্রকাশ্য গৌরব গরিমায়। আমাদের মরণ হবে মহামান্বিত। এসো, এক কাজ করা যাক। কি কাজ করবো ভাই শঙ্কর? দুজনে মিলে ধরাধরি করে এই তক্তাখানা টেনে তুলি। একটা বেশ সুন্দর মতলব এসেছে আমার মাথায়। শঙ্কর আর অজয় দুজনে ধরাধরি করে তক্তাখানিকে টেনে উপরে তুলল। ছাদের গায়ে ছিল মস্ত এক ফাটল। শঙ্কর তক্তাখানিকে একটু কাত করে সেই ফাটলের মধ্যে দিল ঢুকিয়ে। তারপর অজয়কে বললে, চলো তক্তাটায় চাপ দেওয়া যাক। একটু জোরে চাপ দিতেই ছাদের ফাটলটা আরো খানিকটা ফাঁক হয়ে গেল। খানিকটা ইট সুরকি ঝরঝর করে নিচে ঝরে পড়ল। আরো জোরে, আরো জোরে অজয়। আর একটু চাপ দিতেই ছাদের খানিকটা অংশ হুড়মুড় করে ভেঙে নিচে পড়ল। অজয় আর শঙ্কর চট করে একপাশে সরে দাঁড়ালো মাথা বাঁচাবার জন্য। ছাদের কিছু অংশ এইভাবে ধসে পড়ায় সেই জায়গাটা বেশ খানিকটা ফাঁক হয়ে গেল। বাহ, এত সহজেই যে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে তা আগে ভাবতে পারিনি। বাড়িটা যে এত পুরনো ঝুরঝুরে, বাইরে থেকে দেখে তা মনে হয় না। বাড়িটা যে এই যুগের নয় সেটা দেখলেই বোঝা যায়। ইঁটগুলোর আকারও আধুনিক কালের মতো নয়, খুব ছোট ছোট আকারের ইঁট। মন্দিরটা নিদেন পক্ষে 150-200 বছর আগে তৈরি বলেই মনে হয়। বাড়িটার শোচনীয় অবস্থা আর আশেপাশের ঝোপ জঙ্গল দেখলে মনে হয় বহুদিন এই অঞ্চলে কোনো লোকজনের বসবাস নেই। তার উপর যা কেউটে সাপের আড্ডা, বাপরে বাপ, ভাবতেও শরীরটা শিউরে ওঠে। শয়তানদের থাকার উপযুক্ত জায়গা যে এটা, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মন্দিরের দেবতা কোথায় উধাও হয়ে গেছে জানি না, কিন্তু তার অন্তর্ধানের সুযোগে শয়তানের চেলা চামুন্ডারা বেশ গেঁড়ে বসেছে এই জায়গায়। এসো অজয়, আর সময় নষ্ট করে কাজ নেই। রাতারাতি আমাদের কাজ শেষ করতে হবে। দুর্বৃত্তের দল এখনও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে, কখন জেগে পড়বে কিছুই ঠিক নেই। ছাদের ফাঁক দিয়ে আমাদের এক্ষুনি বাইরে বেরিয়ে পড়তে হবে, কিন্তু অতখানি উঁচুতে উঠবো কি করে? তার জন্য কিছু ভাবতে হবে না। তুমি এখানে স্থির হয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে দাঁড়িয়ে ফাঁক দিয়ে গলে বাইরে বেরিয়ে পড়ি। আর আমি? সে ব্যবস্থাও আমি করব। তোমাকে এইভাবে ফেলে আমি পালাবো না। যে দড়ি দিয়ে তাদের বেঁধে রাখা হয়েছিল তারই একটা দড়ি হাতে নিয়ে শঙ্কর অজয়ের কাঁধের ওপর উঠে ছাদের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর দড়িটা ঘরের ভেতরে নামিয়ে দিয়ে বললে, অজয়, আমি শক্ত করে ধরে আছি দড়িটা, তুমি এটা বেয়ে উপরে উঠে এসো। দড়ি বেয়ে তরতর করে অজয়ও ছাদের উপর উঠে এলো। ব্যাস, এইবার অনেকটা তারা ভরা আকাশ, গভীর নিস্তব্ধ রাত্রি। মাঝে মাঝে হাওয়া বয়ে চলেছে। জঙ্গলের অগুন্তি গাছপালার পাতায় পাতায় একটানা ঐক্যতান বেজে চলেছে ঝরঝর ঝরঝর করে। চারিধারে অসীম শূন্যতা, অগাধ নিস্তব্ধতা। মধ্যে মধ্যে দু একটা রাত জাগা পাখির কর্কশ স্বর দূর, অতি দূর হতে কানে ভেসে আসছে। হঠাৎ সমস্ত নিস্তব্ধতার সাগরে শব্দের ঢেউ তুলে একপাল শিয়াল চিৎকার করে উঠল। আমার মনে হয় রাত্রি এখনো খুব বেশি হয়নি। আন্দাজে কি করে বুঝলে? ঠিক আন্দাজে নয় ভাই, মনে নেই আমাদের স্কুলে ভূগোলের মাস্টারমশাই একদিন আকাশের সপ্তর্ষিমণ্ডল দেখিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন রাত্রির কোন সময়ে এই তারাগুলো আকাশের কোথায় থাকে। ওই দেখো সপ্তর্ষিমণ্ডলের অবস্থান এখন কোথায়। রাত্রি 12টার সময় এই 7টি তারা আকাশের ঠিক ওই জায়গাটাতেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে বটে। কিন্তু ধন্য ভাই তোমার স্মৃতিশক্তি, আমি কিন্তু একদম ভুলে গেছি সেই সব কথা। সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ছায়াপথ, এসব সম্বন্ধে অনেক কথাই ভূগোলের মাস্টারমশাই আমাদের বলেছিলেন। আমার কিন্তু বিশেষ কিছুই মনে নেই, এমনকি ধ্রুবতারাটি পর্যন্ত এখনো চিনে উঠতে পারিনি। এখন গ্রহতারার কথা থাক,
কলকাতায় গিয়ে আবার সেসব বিষয়ে আলোচনা হবে। আপাতত আকাশের গবেষণা ছেড়ে পৃথিবীর গবেষণায় মন দেওয়া যাক। আকাশ কুসুম ছেড়ে বর্তমানের কঠোর সত্যকে এখন ভালো করে উপলব্ধি করা যাক। হাসতে হাসতে শঙ্কর বলল, এবার আমাদের কর্তব্য কি? সুব্রতকে উদ্ধার করা। শুধু সুব্রতকে নয়, যতগুলো ছেলে এখানে বন্দি আছে সকলকে উদ্ধার করা আর এই শয়তানগুলোর পাপবৃত্তি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া। অত্যন্ত দৃঢ় আর গম্ভীর স্বরে শঙ্কর এই কথাগুলি বলল। শঙ্কর, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। যতই তোমার সঙ্গে মিশছি ততই তোমার চরিত্রের মাধুর্যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অজয় বেশ ভালোভাবেই জানে সাধারণ বাঙালির ছেলে আর শঙ্করের মধ্যে সব বিষয়ে পার্থক্য অনেকখানি। শঙ্করকে সে কখনো মিথ্যে কথা বলতে শোনেনি, এই জন্য সমস্ত কুলের শ্রদ্ধা সে আকর্ষণ করেছে। স্কুলের মাস্টাররা পর্যন্ত শঙ্করকে সমীহ করেন। শঙ্করের মনের বল অসাধারণ, অন্যায় সে সহ্য করতে পারে না কোনো সময়। শরীরের ক্ষমতাও তার কম নয়। অজয়দের পাড়ায় যে মহাবীর ব্যায়ামশালা আছে, শঙ্কর তাতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করে। অজয়ও তার উপদেশে সম্প্রতি সেখানে ভর্তি হয়েছে। এক জাপান ফেরত ভদ্রলোক রোজ এসে সেখানে জুজুৎসু শেখান। শঙ্কর অল্প দিনের মধ্যেই সেই বিদেশি প্যাঁচগুলির অনেকগুলো কায়দা বেশ আয়ত্ত করে ফেলেছে। বক্সিংও সে জানে। অজয়ের এখনো বেশ মনে আছে সেই দিনের কথা। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে এক নিরীহ বাঙালি ভদ্রলোকের সঙ্গে এক পাঞ্জাবি ট্যাক্সি চালকের ভাড়া নিয়ে কি গোলমাল হয়। সন্নামার্কা ড্রাইভারটা সমস্ত বাঙালি জাতিকে উদ্দেশ্য করে অকথ্য অশ্রাব্য ভাষায় গাল দিতে আরম্ভ করল। রাস্তায় ভিড় জমে গেল। জনতার অধিকাংশই বাঙালি। সকলে সেই পাঞ্জাবির অকথ্য ভাষা নীরবে হজম করতে লাগলো। দু একজন ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ জানালো বটে, কিন্তু তাও হলো বৃথা, নিষ্ফল। ড্রাইভারটার গলা ক্রমে সপ্তমে চলল, গালাগালির ভাষা আরও নিকৃষ্ট হলো এবং শেষ পর্যন্ত সে এসে ভদ্রলোকটির ঘাড় ধরল। ঠিক এমনই সময় শঙ্কর বাঘের মতন লাফিয়ে পড়ল পাঞ্জাবিটির ঘাড়ে। তারপর প্রচণ্ড বেগে এক মারাত্মক ঘুষি লাগালো তার নাকে। ঝরঝর করে ড্রাইভারটার নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো। সমস্ত বাঙালি জনতা এই তরুণ যুবকের অদ্ভুত ক্ষমতা আর অসীম সাহসের পরিচয় পেয়ে শ্রদ্ধায় মাথা নিচু করল। আর একবার দেশে যাবার সময় রেলগাড়িতে 3টি মাতাল গোরাকে শঙ্কর একাই এমন শিক্ষা দিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি। এরকম অজস্র ছোট বড় ঘটনার মধ্যে দিয়ে শঙ্করের চরিত্রের যে আসল পরিচয় অজয় পেয়েছে তা সে জীবনে কখনো ভুলতে পারবে না। তাই শঙ্করের সঙ্গে সমস্ত দুঃখ বরণ করতেও সে সব সময় রাজি। শঙ্করের ওপর তার অগাধ বিশ্বাস, অসাধারণ নির্ভরতা। এবার আমাদের কি করা উচিত ভাই শঙ্কর? বসো, একটু ভেবে নি। সর্বপ্রথম আমাদের সুব্রতকে উদ্ধার করে কোথাও গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতে হবে। তারপর অন্যান্য ছেলেদের সন্ধান করব। তারও আগে একটা ছোট্ট কাজ আছে। কি কাজ? শয়তানগুলো দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঘুম দিচ্ছে। একটা মতলব আবার মাথায় এসেছে। এসো আমার সঙ্গে। ছাদের উপর থেকে শঙ্কর আর অজয় টপ টপ করে নেমে পড়ল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল সেই চত্বরের দিকে। খুব সন্তর্পণে সিঁড়ি বেয়ে ওপরে উঠে শঙ্কর ফিসফিস করে বলল, বড় ঘরখানাতে মাত্র একটি দরজা, তাও ভিতর থেকে বন্ধ। দাঁড়াও, এক কাজ করা যাক। এই বলে শঙ্কর ধীরে ধীরে এগিয়ে নিঃশব্দে দরজার বাইরের দিকটা শিকলটা দিল আটকিয়ে। আশেপাশে 2-4খানা ছোট ছোট কুঠুরি ছিল, সেগুলো দরজাগুলিতেও সে শিকল দিয়ে দিল। এই কাজ ছেড়ে শঙ্কর বলল, এইবার অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। লোকগুলো চট করে এখান থেকে আর বাইরে বেরোতে পারবে না। এসো, আমরা সুব্রতকে অন্ধকারাগার থেকে মুক্ত করার চেষ্টা করি। আবার শঙ্কর আর অজয় এগিয়ে গেল সুব্রতর ঘরের কাছে। বাইরে থেকে কুঠুরিটাকে একখানা ঘর বলেই মনে হয়, কিন্তু ভিতরে আছে 2খানা কুঠুরি। একটাতে আমরা বন্দী ছিলাম, আর একটাতে আটকে আছে সুব্রত। শঙ্কর আর অজয় আবার উঠে এলো সেই কুঠরিটার ভাঙা ছাদের ওপর। ছাদটা ভালো করে পরীক্ষা করে শঙ্কর আবার বললে,
গোটা ছাদটাই ফাটলে ভর্তি। একটু চেষ্টা করলে এদিকের ছাদটাকেও ফাটিয়ে ফেলা যেতে পারে। ছাদ ভাঙলে সুব্রতর মাথায় চোট লাগতে পারে। তার চেয়ে এক কাজ করা যাক, কুঠুরিটার দরজায় যে তালা লাগানো আছে সেটা ভাঙবার চেষ্টা করা যাক। দরজাটা খুলতে পারলে সমস্ত ব্যাপারটা সোজা হয়ে যাবে। মন্দ বলনি অজয়, চেষ্টা করে দেখা যাক। শঙ্কর আর অজয় আবার ছাদ থেকে নেমে কুঠরিটার দরজার কাছে এসে দাঁড়ালো। সেকেলে যুগের বেশ ভারী আর মোটা দরজা, নিচের দিকের খানিকটা অংশ যেন ঘুণ ধরা বলে মনে হচ্ছে। দরজার শিকলটা নিচের দিকে লাগানো, দেখো শঙ্কর, বেশ মজবুত তালা আটকানো এতে। তালাটা সহজে ভাঙা যাবে বলে তো মনে হচ্ছে না। তাই তো ভাবছি আমি, আলিগড়ের শক্ত তালা ভাঙতে হলে যন্ত্রপাতি দরকার। দেশলাইটা জেলে বেশ ভালো করে তালাটা পরীক্ষা করে অজয় বলল, দাঁড়াও, একটা শক্ত পাথর জোগাড় করে আনি, দেখি যদি তালাটা কোনো রকমে ভাঙা যায়। না না না, তাতে সন্দেহজনক আওয়াজ হবে, শব্দে লোকগুলো জেগে উঠতে পারে। অবশ্য তাতেও আমাদের আপাতত ভয়ের কোনো কারণ নেই। শিকল এঁটে সব ব্যাটাই আটকে রয়েছে, কিন্তু তবুও নিঃশব্দে যাতে কাজ শেষ হয় তার চেষ্টাটা করাই ভালো। এই বলে শঙ্কর আবার দেশলাই জেলে দরজার সেই ঘুণ ধরা অংশটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ এইভাবে পরীক্ষা করার পর সে চুপ করে খানিকটা কি চিন্তা করলো। তারপর আবার একটা দেশলাই কাঠি জেলে সে ঘুণ ধরা জায়গাটায় আগুন ধরিয়ে দিল। পরপর করে দরজা সে জীর্ণ অংশটা পুড়তে লাগলো, আর দেখতে দেখতে মস্ত বড় একটা গর্ত হয়ে গেল। যতখানি জায়গায় ঘুণ ধরা ছিল অতি সহজেই সে অংশটা জ্বলে আগুন ধীরে ধীরে নিভে গেল। শঙ্কর ডাকলো, সুব্রত, সুব্রত। ভিতর থেকে উত্তর এলো, এই যে আমি শঙ্করদা। দেখো তো এই ফাঁক দিয়ে তুমি বেরিয়ে আসতে পারবে কিনা। সুব্রত সেই ফাঁকের ভিতর দিয়ে মাথাটা গলাতে চেষ্টা করলো, কিন্তু পেরে উঠল না। বলল, ফাঁকটা আরেকটু বড় হলে অনায়াসে বেরিয়ে যেতে পারতাম। রোশো বলে শঙ্কর সেই ফাঁকা জায়গাটার পাশে সজোরে দড়াম করে এক লাঠি বসিয়ে দিল। আরো খানিকটা অংশ ঘ্যাঁচ করে ভেঙে গেল। এইবার দেখো তো। হ্যাঁ, এইবার মাথাটা গলাতে পেরেছি। এই বলে সুব্রত একটু চেষ্টা করে বাইরে বেরিয়ে এলো। তারপর দু হাতে শঙ্করকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। শঙ্করদা, শিগগিরই চলো, পালাই এই খুনে ডাকাতগুলোর আড্ডা ছেড়ে। জানতে পারলে আমাদের কারোরই আর রক্ষে নেই। মিথ্যে ভয় পেও না সুব্রত, তোমাকে যখন উদ্ধার করতে পেরেছি তখন এটা বিশ্বাস করো, আমরা বেঁচে থাকতে তোমার গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না। এখন তবে পালাবে না আমাকে নিয়ে? পালাবো নিশ্চয়ই, তবে এখন নয়, আরও কিছু কাজ বাকি। অসহায় হয়ে আরও যে কজন বন্দি ছেলে এখানে আছে তাদেরকে উদ্ধার করা দরকার। তোমাকে আপাতত কোনো নিরাপদ গোপন জায়গায় রেখে আমরা ওই হতভাগ্য ছেলেদের উদ্ধারের চেষ্টা করব। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো কোথায় ওদের বন্দি করে রেখেছে? হাঁড়ির মধ্যে যে শিশুগুলো আছে তাদেরকে রাখা হয়েছে ওই আসল মন্দিরের বড় ঘরখানিতে। বাকি ছেলেগুলি আশপাশের ঘরে আটকে আছে। ওই শোনো, বাচ্চা ছেলেদের কান্নার শব্দ। ইস, কি ভয়ঙ্কর! শঙ্কর আর অজয় কান পেতে শুনল মন্দিরের বড় ঘরখানার দিক থেকে ভেসে আসছে দু একটি কচি ছেলের কান্না, বুক ফাটা গোঙানির শব্দ। শঙ্করের শরীরে রক্ত রাগে যেন টকবক করে ফুটতে লাগলো। বলল, ইচ্ছে করছে রাস্কেলগুলোকে জীবন্ত ধরে ডালকুত্তা দিয়ে খাওয়াই, কিন্তু বোধহয় ওদের মারধর করছে। এই অমানসিক অত্যাচারের কথা শুনে অজয়ের মাথা ঘুরে গেল। বলল, ছেলেগুলো এইভাবে বন্দি অবস্থায় না থাকলে ওই ডাকাতগুলোকে সব শুদ্ধ আগুনে পুড়িয়ে মারতাম। শিকল হেঁটে সবকটাকে আটক করে ফেলেছি। অগ্নিকাণ্ডের পর্বটাও বেশ সহজেই শেষ করতে পারতাম। অজয়, তুমি সুব্রতকে নিয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে গিয়ে অপেক্ষা করো, আমি একলাই একটু চেষ্টা করে দেখি। না শঙ্করদা, তোমাকে একলা এইভাবে ফেলে আমি কোথাও লুকিয়ে থাকতে পারবো না। আমি আর অজয়দা দুজনেই তোমাকে সাহায্য করতে চেষ্টা করব। শঙ্কর মৃদু হাসি হেসে বলল, আচ্ছা বেশ, তাই থাকো। বিপদে পড়লে কিন্তু তিনজনে একসঙ্গে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। কখনো না।
এদিকে রাত প্রায় ভোর হইল। ঘুটঘুটে গুমোট অন্ধকার ভাবটা ক্রমে যেন পাতলা হইল। চারিধারে ফুটে উঠল অনেকটা কাক জ্যোৎস্নার আমেজ। একে একে জেগে উঠল বুনো পাখির কলকাকলি। শেষ প্রহরের ডাক ডেকে শিয়ালের দল তাদের এই রাতের মতন কর্তব্য শেষ করল। আকাশের সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ছায়াপথ, ধ্রুবতারা প্রভৃতি গ্রহ নক্ষত্রগুলি ক্রমে কোনো অনন্ত অসীম অদৃশ্য লোকে একে একে মিলিয়ে যেতে লাগলো। রাতে যে কাবার হয়ে এলো, অথচ বাকি ছেলেগুলোকে উদ্ধার করবার কোনো ব্যবস্থাই করা গেল না। মুশকিলের কথা হচ্ছে এই যে প্রতি ঘরেই সেই শয়তানগুলো রয়েছে। সুব্রত একা ঘরে বন্দি ছিল বলে আমরা তাকে এত সহজে উদ্ধার করতে পেরেছিলাম। যে বড় ঘরটায় আছে ছোট ছোট বাচ্চাগুলো, সেই ঘরে থাকে ওদের সর্দারটা, সেই কানা শয়তানটা। আর অন্যান্য ঘরে আছে ভাড্ডু, শিউরতন প্রভৃতি শয়তানের চেলা চামুন্ডারা। এই জন্যই তো একটু চিন্তার মধ্যে পড়েছি আমি। এদিকে তো প্রায় ভোর হয়ে আসছে, এক্ষুনি জেগে পড়বে ওরা। দিনের আলোতে বিশেষ সুবিধা করতে পারবো বলে মনে হয় না, বিশেষত যেরকম ক্ষেপে আছে ওরা। শঙ্করের কথা শুনে অজয় বলল, এবার আমাদের ধরতে পারলে আর সহজে ছাড়বে না কিন্তু শঙ্কর, জীবন্ত পুড়িয়ে মারবে, কিংবা অষ্টমীর পাঁঠার মতো বেঁধে বলি দেবে। অজয়ের কথা শুনে সুব্রতর মুখ শুকিয়ে গেল। সে শুষ্ক গলায় কাঁপতে কাঁপতে বলল, শঙ্করদা, শিগগিরই পালিয়ে চলো, এই মৃত্যুর আস্তানা থেকে শিগগিরই চলো। এখানে থাকলে আমরা আর কেউ বাঁচব না। ভয় পেও না ভাই, যেভাবে ওদের শিকলে আটকে রেখেছি, এখন টের পেলেও চট করে ওরা বেরিয়ে আসতে পারবে না। শঙ্করের কথা শুনে অজয় বলল, একটা কাজ করা যাক। এসো শঙ্কর, চলো আপাতত আমরা সুব্রতকে নিয়ে বাড়ি ফিরে যাই। তারপর থানায় খবর দিয়ে পুলিশের দল নিয়ে এই দল শুধু ডাকাতগুলোকে গ্রেপ্তার করিয়ে দিই। এখন আর আমরা বিশেষ কিছু সুবিধে করতে পারবো বলে তো মনে হচ্ছে না। এই পর্যন্ত বলেই অজয় শশব্যস্তে বলে উঠল, ওই শোনো শঙ্কর, কিসের আওয়াজ? সুব্রত অস্থির হয়ে বলে উঠল, ওই শোনো শঙ্করদা, ওরা কি ভীষণভাবে দরজার ধাক্কা দিচ্ছে। লোকগুলো জেগে উঠে টের পেয়ে গেছে যে ওরা ঘরের মধ্যে আটকা পড়েছে, এক্ষুনি দরজা ভেঙে বেরিয়ে পড়বে। অজয়, তুমি সুব্রতকে একটু আড়ালে ওই ইটের পাঁজাটার পাশে লুকিয়ে রেখে এসো, আমি দেখি কি করতে পারি। সুব্রতর হাত ধরে অজয় তাকে ইটের পাঁজাটার আড়ালে বসিয়ে দিয়ে ফিরে এলো। হাতে নিয়ে এলো একখানা রামদা। এই নাও শঙ্কর, সেই রামদাখানা। এটা শয়তানগুলোর নজরে হয়তো পড়েনি। হুড়মুড় করে দরজাটার একটা পাট ভেঙে পড়ল। রামদাখানা হাতে নিয়ে এক লাফে শঙ্কর দরজাটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর দাটা ভয়ঙ্করভাবে নাড়াতে নাড়াতে চিৎকার করে বলল, এক পা কেউ বাইরে বের করেছ কি? এক কোপে মুন্ডুটা শরীর থেকে খসিয়ে ধুলোয় লুটিয়ে দেব। একটা লোক বাইরে বেরোতে গিয়ে শঙ্করের সেই খড়গধারী চণ্ড রূপ দেখে আবার চট করে ভেতরে ঢুকে গেল। অজয় পিছন দিক থেকে চিৎকার করে বলে উঠল, শঙ্কর, শঙ্কর! এবার তার স্বরে যেন ভয়ের আর কোনো আভাস নেই, সে স্বর আনন্দে উজ্জ্বল। শঙ্কর পিছন দিকে তাকিয়ে দেখল সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছেন তারা কিশোরবাবু, তার সঙ্গে আরো দুটি পুলিশের লোক আর একদল কনস্টেবল। শঙ্কর আনন্দে উৎফুল্ল হয়ে বলল, শিগগিরই গ্রেপ্তার করো এই নরকের কীটগুলোকে, নররূপী পিশাচগুলোকে। দারোগাবাবু রিভলভার বাগিয়ে যে আরও এগিয়ে আসতে গেছেন, হঠাৎ একটা অস্ফুট আর্তনাদ করে পেছনে হটে গেলেন। তার পায়ের সামনে আছড়ে পড়ল একটা প্রকাণ্ড কালো কেউটে সাপ। সাপটাকে দেখে কনস্টেবলের দলও একটু ঘাবড়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল। সেই সুযোগে একটা দস্যু যেই পালাতে গেছে, অমনি সুব্রত তাকে দু হাতে জড়িয়ে ধরে ফেলল। তারা কিশোরবাবু হঠাৎ সেই কেউটে সাপটার লেজ ধরে তুলে নিলেন। তারপর হাসতে হাসতে বললেন, কাঠের বেড়াল কখনো ইঁদুর ধরতে পারে? দারোগাবাবু একটু আশ্চর্য হয়ে বললেন, তার মানে এই দেখুন, একটা কালো রং করা কাঠের সাপ। লোককে ভয় দেখাবার উদ্দেশ্যে এই ধনুকের সাহায্যে তীরের মতো এটাকে ছুঁড়ে মারা হয়। ওই দেখুন, লোকটার হাতে ধনুকও রয়েছে। এবার শঙ্করের কাছেও ব্যাপারটা জলের মতন সোজা হয়ে গেল। এই নকল কেউটেকেই তারা আসল সাপ বলে ভয় করেছিল। দারোগাবাবু পুলিশের দলকে আদেশ দিলেন, সমস্ত লোকগুলোর হাতে হাত কড়া লাগিয়ে গ্রেপ্তার কর,
দেখ, একটা লোকও যেন পালাতে না পারে। পুলিশের দল একে একে সমস্ত শয়তানগুলোকেই গ্রেপ্তার করে ফেলল, দড়ি দিয়ে আচ্ছা করে তাদের বাঁধল। তারাকিশোর বাবুর সঙ্গে দারোগা ছাড়া আরও যে একজন পুলিশের লোক ছিলেন, তিনি একজন গোয়েন্দা। বিন্ধ্যাচল অঞ্চলে একটা সংঘবদ্ধ দস্যুর দল ধরবার জন্য তিনি সম্প্রতি এই দেশে এসেছেন। আজ সে দল ধরা পড়ল। তিনি বললেন, এই দলটি শুধুমাত্র ডাকাতি করে না, নানা জায়গা থেকে ছোট ছোট ছেলেদের চুরি করে নিয়ে আসে আর তাদের হাত পা বিকৃত করে চোখ অন্ধ করে বড় বড় শহরে ভিক্ষাবৃত্তি করতে পাঠায়। এখন বিকৃত হাত পা যুক্ত শিশুদের ভিক্ষা করতে দেখলে স্বভাবতই লোকেদের দয়ার সঞ্চার হয়, কাজেই তাদের দিয়ে এই দলের আয় হয় প্রচুর। এই সংঘবদ্ধ দলটার ঘাঁটি আছে ভারতের নানান জায়গায়। এই বিন্ধ্যাচল অঞ্চলে এদের বেশ বড় রকমের আড্ডার খবরও পুলিশ কিছুদিন হলো পেয়েছিল। আজ সুব্রতর খোঁজ করতে এসে এই গোপন ঘাটের সন্ধান পাওয়া গেল। তারাকিশোরবাবু প্রশ্ন করলেন, সুব্রতর খোঁজ পেলে শঙ্কর? এই যে আমি মাস্টার মশাই। ইটের পাঁজার আড়াল থেকে সুব্রত এক ছুটে বেরিয়ে এলো। পুলিশ সদল বলে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। সব ডাকাতগুলোকেই গ্রেপ্তার করা হয়েছে। সেই কানা সর্দার, ভাড্ডু, শিবরতন, যে লোকটা হাঁড়ি ভরা দুধ মাথায় নিয়ে আসছিল, কেউ আর ধরা পড়তে বাকি নেই। ঘরের এক জায়গায় কয়েকটা বড় বড় হাঁড়ি, তার মধ্যে বসে আছে কয়েকটি দুধের শিশু। এই দৃশ্য দেখলে অতি পাষাণ হৃদয়ও গলে যায়। গোয়েন্দাবাবু বললেন, এই দেখুন কি রকম উপায়ে এরা শিশুদের হাত পা বিকৃত করে। এই হাঁড়ির ভিতরে এদের রাত দিন বসিয়ে রাখা হয়, কাজেই হাত পাগুলি স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারে না, মেকে চুড়ে দুমড়ে যায়। তারপর এদের দেখিয়েই ভালো মতো উপার্জন করে এই দুর্বৃত্তরা। নানা ঘর থেকে আরও কয়েকটি ছেলেকে উদ্ধার করা হলো। ঠিক সময় আপনারা এসে পড়েছেন মাস্টার মশাই, না হলে এদের উদ্ধার করা আমাদের পক্ষে কঠিন হতো। শঙ্কর সংক্ষেপে তারাকিশোরবাবুর কাছে তাদের রোমাঞ্চকর অভিযানের কথা বলল। তারাকিশোরবাবু আবেগের সঙ্গে শঙ্করকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, সাব্বাস সাব্বাস শঙ্কর, তোমার মতো ছেলে বুকে ধারণ করে যে কোনো দেশ ধন্য হয়ে যায়। তুমি সারা বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছ। তুমি আমাকেও হার মানিয়েছো শঙ্কর। এইভাবে বিনা অস্ত্রে বিনা লোকজনে তুমি যে দুঃসাহসিক কাজ করেছো, তার জন্য আমি তোমাকে প্রাণের অভিনন্দন জানাচ্ছি। অজয়, তোমাকেও ধন্যবাদ। উপযুক্ত গুরুর যোগ্য চালা তুমি। শুধু শরীরের শক্তিতেই যে সব সময় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না, বুদ্ধিরও দরকার। আজ শঙ্কর তা প্রমাণ করে দিল। শঙ্কর বড় হলে বেশ পাকা গোয়েন্দা হতে পারবে, আর অজয়ও হতে পারবে তার উপযুক্ত চেলা। এই বলে দারোগাবাবু হো হো করে হেসে উঠলেন। আমি আন্দাজ করেছিলাম তোমরা চুপচাপ বসে থাকবার ছেলে নও শঙ্কর। নিশ্চয়ই তোমরা সুব্রতর খোঁজে যাবে, আর আমার অনুমানই শেষ পর্যন্ত ঠিক হলো দেখছি। হ্যাঁ, পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজ করে অনেক চোরাই মাল আর টাকা কড়ি বের করলো। আর একটা কাঠের সিন্ধুকে পাওয়া গেল দামি দামি হিরে জহরতের অলংকার। দারোগাবাবু বললেন, এ নিশ্চয়ই সেই জমিদার বাড়ির ডাকাতির মাল। তাদের অনেক টাকার জিনিস চুরি গেছিল। শঙ্কর তারাকিশোরবাবুকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, আপনাদের এখানে আসতে দেরি হলো কেন এত? আপনারা আরও কিছু আগে দলবল নিয়ে এসে পড়লে আমাদের এতটা বিপদে পড়তে হতো না। বাপরে বাপ, যা ফাঁড়া কেটেছে আমাদের। শঙ্করের বুদ্ধি আর সাহসের জোরেই এই দুর্দান্ত শয়তানগুলোর হাত থেকে আমরা বেঁচে গেছি। লোকগুলো মানুষ নয় তো, একেবারে পিশাচ। মানুষ বেশি কেউটে সবকটা। তারাকিশোরবাবু একটু হেসে উত্তর দিলেন, আমি অনুমানে বুঝেছিলাম তোমরা সুব্রতর খোঁজে ঠিক বেরিয়ে পড়বে, কিন্তু এইভাবে যে তোমরা কাজ উদ্ধার করবে তা আমি অনুমানও করতে পারিনি। আমাদের এই অঞ্চলে আসতে একটু দেরি হয়ে গেল। কেন স্যার? আপনি কাল রাত্রেই তো থানায় গিয়েছিলেন পুলিশের সাহায্য নিতে। তবে কি আপনারা কাল রাত্রে বেরোতে পারেননি? হ্যাঁ, রাত্রেই বেরিয়ে পড়েছিলাম পুলিশের দল নিয়ে। সঙ্গে গোয়েন্দাবাবুটিকে নিয়ে আমার খুব সুবিধাই হয়ে গেল। তিনিও এসেছেন এই দলটিকে ধরবার জন্য। সুব্রত প্রশ্ন করল, তবে এত দেরি হলো কেন আপনাদের? একটু হেসে তারাকিশোরবাবু উত্তর দিলেন, আমরা ভুল জায়গায় গিয়ে পড়েছিলাম। ভুল জায়গায়? একসঙ্গে শঙ্কর, অজয় আর সুব্রত প্রশ্ন করল। হ্যাঁ, আমরা একটু বোকাই বনে গিয়েছিলাম।
শোনো, সংক্ষেপে সেই কথাই বলছি। এই বলে তারাকিশোরবাবু শুরু করলেন। তোমাদের বাড়িতে রেখে আমি সোজা এসে হাজির হলাম থানায়। দারোগাবাবু সেই সময় থানাতে বসেই কি একটা জরুরি কাজ করছিলেন। নতুন দারোগাবাবুটিও তার পাশে আরাম কেদারায় বসে ঝিমোচ্ছিলেন। দারোগাবাবু তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। আমার মুখে সুব্রতর কথা শুনে গোয়েন্দাবাবুটি আমাকে আশ্বাস দিয়ে বললেন যে তিনি এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করবেন। তার কাছেই জানলাম এই অঞ্চলে দুর্বৃত্তদের একটা গোপন আড্ডা আছে। তিনি সেই আড্ডার খোঁজ করতেই এদেশে এসেছেন, কিন্তু আড্ডাটা যে কোথায় তার হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সেই রাত্রেই পরামর্শ করে বেরিয়ে পড়লাম, কিন্তু কেউই তখনও পর্যন্ত এই গুপ্ত আড্ডার সন্ধান জানি না। আমাদের মধ্যে রামবৃষণ বলে একজন কনস্টেবল বলল, হুজুর, আমার মনে হয় জঙ্গলের পূব দিকে গেলে আমরা এই শয়তানের আড্ডার খবর নিতে পারি। সম্প্রতি কয়েকজন বেদিয়া গোছের লোক ওই জঙ্গলে এসে তাঁবু গেড়ে আছে। তার কথায় সায় দিয়ে রঘুনন্দন নামে আরেকজন কনস্টেবল বলল, হ্যাঁ হুজুর, বেদিয়ারা দিনের বেলায় শহরে ছুরি কাচি বিক্রি করে, বানরের খেলা দেখায়, আর সুযোগ সুবিধে পেলেই চুরি জুয়া চুরি করে। তাদের আমিও সন্দেহ করি। দারোগাবাবু তাদের কথায় সায় দিলেন। গোয়েন্দাবাবু বললেন, তাহলে চলুন, খুব সাবধানে, খুব হুঁশিয়ার হয়ে সেই বেদিয়ার আড্ডার সন্ধান করি। একেবারে ওদের গ্রেপ্তার করেই নিয়ে আসবো। আমারও বিশ্বাস হলো এই বেদিয়ার দলই সুব্রতকে পাকড়াও করে নিয়ে গেছে। হয়তো রাতের মধ্যেই তাদের সেই গোপন ঘাঁটি থেকে তাকে উদ্ধার করে আনতে পারবো পুলিশের সাহায্যে। গভীর অন্ধকার রাত। একজন কনস্টেবল আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পথ বলতে বিশেষ কিছুই নেই, তবে নদীর তীর দিয়ে আমরা বালুর চড়ায় চড়ায় অতি সাবধানে হেঁটে চলল। এইভাবেই প্রায় 1 ঘন্টা কাবার হয়ে গেল, কিন্তু কোথায় সেই গোপন আড্ডা? জঙ্গল ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু বেদিয়াদের আস্তানার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। দারোগাবাবু বললেন, সাধারণত কোথাও বেদিয়ার দল এলে আমরা আইন মতো তাদের উপর নজর রাখি, কিন্তু কনস্টেবলদের মুখে আজই আমি এই বেদিয়া দলের কথা প্রথম শুনলাম। দারোগাবাবুর কথা শুনে রামবৃষণ বলল, না হুজুর, আমি নিজের চোখে বেদিয়াদের দেখিনি। কনস্টেবল রঘুনন্দন নিজের চোখে দেখেছে। না না হুজুর, আমি নিজের চোখে তাদের দেখিনি। জগবিহারী আমাকে এই খবর দিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন। জগবিহারী বলল, আরে ছি 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 ছি, আমি এ কথা বলিনি হুজুর। জগবিহারী আর যাই করুক কখনো মিথ্যে কথা বলে না। আমি কোনো বেদিয়াকে অঞ্চলে দেখিনি। শেষ পর্যন্ত দেখা গেল কনস্টেবলদের মধ্যে কেউই বেদিয়াদের দেখেনি। গোয়েন্দাবাবু বললেন, বেদিয়াদের কেউ দেখুক না দেখুক, এখানে যে বদমাইশের একটা গুপ্ত ঘাঁটি আছে সেই বিষয়ে আর ভুল নেই। তারা বেদিয়াই হোক, বেদুইনি হোক বা পশ্চিমা গুন্ডাই হোক, আমাদের কাছে একই কথা। তাদের আড্ডা আমাদেরকে বের করতেই হবে। এইরকমভাবে আলোচনা করতে করতেই আমরা পথ চলতে লাগলাম। জঙ্গল ক্রমেই নিবিড় হয়ে উঠেছে, চারিধারে একটা থমথমে ভাব। হঠাৎ গোয়েন্দাবাবু ফিসফিস করে বললেন, ওই দেখুন, ঝোপের আড়ালে একটা লোক চুপচাপ বসে আছে। হ্যাঁ সত্যিই তো, একটা লোক। ঝোড়ো কাকের মতোই চেহারা মনে হচ্ছে। দারোগাবাবু গলার স্বর অসম্ভব রকম নামিয়ে দিয়ে বললেন, লোকটার মতলব ভালো মনে হচ্ছে না। অন্ধকারে এই নিবিড় জঙ্গলের ধারে এইভাবে বসে থাকাটা একেবারেই অর্থহীন নয়। আসুন আসুন, ওকে আমরা গ্রেপ্তার করি। এখন নয়, ওই দেখুন, লোকটা আমাদের দেখতে পেয়ে উঠে দাঁড়িয়েছে। ওই 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 পালাচ্ছে বোধ হয়। পাকড়াবো লোকটাকে? না, এখন পাকড়ালে সমস্ত উদ্দেশ্য পণ্ড হবে। ওকে আমাদের গোপনে অনুসরণ করতে হবে। ওদের গোপন আস্তানায় গিয়ে একেবারে সবাই মিলে হানা দেব, সবকটাকে গ্রেপ্তার করে আনব। সবাই মিলে আমরা লোকটার পিছন নিলাম। লোকটা কখনো হাঁটছে, কখনো বা দৌড়াচ্ছে। আমরাও ঠিক তেমনইভাবে তাকে অনুসরণ করছি। জঙ্গল ছেড়ে লোকটা এবার নদীর মধ্যে নেমে পড়ে, কখনো গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কখনো ছোট ছোট পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। তাকে অনুসরণ করতে করতে আমি তো কোন ছাড়, সমস্ত পুলিশ বাহিনী দস্তুর মতো হাঁপিয়ে উঠল। এইভাবেই সারা রাত কাটল। লোকটার তবুও চলা বিরামহীন।
সে যেন কিছুতেই শ্রান্ত হয় না, ক্লান্ত হয় না। অথচ আমাদের অবস্থা ততক্ষণে কাহিল। তাকে ছাড়াও যায় না, আবার ধরাও যায় না। ধরলে তার আড্ডার কোনো খবর পাওয়া যাবে না। কাজেই তাকে পেছন থেকেই গোপনে অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। ভোর হয়ে এলো, আকাশে ফুটে এলো দিনের আলো। দারোগাবাবু বললেন, আর এভাবে হয়রান হওয়া যায় না, এইবার লোকটাকে পাকড়াও করে ফেলি, তারপর গুঁতোর চোটে ওর কাছ থেকেই ওর আড্ডার সন্ধান বের করব। এছাড়া আর উপায় কি? গোয়েন্দাবাবু এবার দারোগাবাবুর কথাতেই সায় দিলেন। দারোগাবাবু এবার কনস্টেবলদের হুকুম দিলেন লোকটাকে পাকড়াও করতে। লোকটার চেহারাটা কি অদ্ভুত! সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো ঝাঁঝরা ঝাঁঝরা, একেবারে যেন ভুতুরে চেহারা। দারোগাবাবু তো তাকে পাকড়াও করতে হুকুম দিলেন বটে, কিন্তু পাকড়াও করা কি আর সহজ? পুলিশের দল যেই না তার দিকে ধাওয়া করতে গেছে, অমনি টাট্টু ঘোড়ার মতো পনপন করে ছুট দিল এবড়ে খবড়ে মাঠ পথ পেরিয়ে। তাকে ধরতে গিয়ে 2-4 কনস্টেবল একেবারে পপাত ধরণী তলে। শেষে একটা গাছের উপর থেকে অনেক কষ্টে তাকে ধরা হলো। লোকটাকে গ্রেপ্তার করে দিনের আলোতে তার মুখ ভালো করে দেখে কনস্টেবল রামবিশন বলল, আরে এই যে ভিলুয়া পাগলা। আরে একে তো আমিও চিনি, এ হচ্ছে লীলুরাম গোয়ালার ছেলে ভিলুরাম। লোকটার একেবারে মাথা খারাপ। আমিও চিনি ভিলুরামকে, মাথা বিলকুল খারাপ। হ্যাঁ, সারা রাত পাগল ভিলুরাম আমাদেরকে এইভাবে ঘোরদৌড় করিয়ে ছেড়েছে। সত্যি যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। কিন্তু পাগল যে সে তো পাগলই, তার কাছ থেকে স্বাভাবিক কোনো জিনিসের আশা করাটাই অন্যায়। কিন্তু সে যে আমাদের সবাইকে পাগল করে ছেড়েছে, এর জন্য লোকটার উপর রাগ কম হয়নি। দারোগাবাবু ভিলুরামের কান ধরে 2 থাপ্পড় লাগিয়ে তারপর তাকে ছেড়ে দিলেন। লোকটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর বহু কষ্টে এই জীর্ণ মন্দিরের খবর নিয়ে এইখানে এসে হাজির হয়েছি, আর ঠিক সেই সময়ে তোমাদের দেখাও পেয়েছি। এই বলে তারাকিশোরবাবু চুপ করলেন। ডাকাতগুলোকে মাল সমেত গ্রেপ্তার করে ছেলের দলকে উদ্ধার করে আবার সবাই ফিরে চলল শহরের দিকে। শঙ্কর আর অজয়ের মনে আনন্দের আর শেষ নেই। তারা তাদের এই প্রথম দুঃসাহসিক অভিযানে যে এভাবে জয়ী হবে, আগে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। অজয়, একবার ফিরে তাকাও ওই জীর্ণ মন্দিরটার দিকে। এই ভোরের আলোতেও ওর ইঁট বের করা দেওয়ালগুলো দেখে যেন পিশাচের দাঁতের মতো লাগছে। চলো, ওর নাম দেওয়া যাক পিশাচপুরী। ঠিক বলেছ ভাই শঙ্কর। বাড়িখানা যে বাস্তবিকই পিশাচপুরী, সে বিষয়ে আর কিছুমাত্র সন্দেহ নেই। লোকগুলো সত্যিই যেন এক মূর্তিমান পিশাচ। চেহারাগুলো পৈশাচিক, আর মনোবৃত্তিও ঠিক পিশাচের মতোই। মস্ত বড় একটা অভিযান আমাদের সফল হলো আজ। হ্যাঁ, তবে যাই বলো ভাই শঙ্কর, মস্ত বড় দুঃসাহসিক এই অভিযান, সার্থক অভিযান এটাকে বলা যায়। এই প্রথম অভিযানেই যখন আমরা কিস্তিমাত করেছি, তখন আমাদের আগামী অভিযানগুলো যে আমরা সার্থক করে তুলব, এ বিষয়ে একটা ভরসা আছে। কি বলো? এটা আমাদের হাতে খড়ি অভিযান, কি বলো ভাই অজয়? হাসতে হাসতে অজয় উত্তর দিল, একদম। আমাদের হাতে খড়ি অভিযানের ফলে পিশাচগুলোর হাতে হাতকড়ি পড়েছে। বাপরে বাপ, সুব্রতকে উদ্ধার করতে আমাদের কম হিমশিম খেতে হয়নি। লোকগুলো আমাদের নাস্তানুপাত করে ছেড়েছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। মানুষের বুদ্ধির কাছে কি আর পিশাচের বুদ্ধি খাটে? ওই পিশাচগুলোও কিন্তু প্রথমটায় বুদ্ধির চোট দেখিয়ে আমাদের ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছিল শঙ্কর। আচ্ছা জব্দই করেছিল আমাদের। কেউটের ছোবলের কথা ভুলে যাচ্ছ? কেঠো সাপের ভয় দেখিয়ে আমাদের ওরা দস্তুর মতো বোকা বানিয়ে দিয়েছিল। সত্যি বলেছ ভাই অজয়, লোকগুলোকে একেবারে বোকা বলা যায় না। ফন্দিটা করেছে বড় মাথা খাটিয়ে। ওই দেখো, কাঠের সাপটাকে দারোগাবাবু হাতে করে নিয়ে যাচ্ছে। বাস্তবে কি ওটাকে দূর থেকে দেখলে আসল সাপ বলেই মনে হয়। ফনাটা দেখলে মনে হয় যেন সর্বদা ছোবল মারার জন্য প্রস্তুত। হয়তো ক্রমে ক্রমে আমাদের এই প্রথম অভিযানের অনেক খুঁটিনাটির কথাই ভুলে যাব, কিন্তু এই কেউটের ছোবলের কথা ভাই চিরদিনই মনে থাকবে। ঠিক বলেছ ভাই অজয়,
এইরকম একটা অভিনব মৌলিক আবিষ্কারের কথা ভুলে যাওয়াটা অন্যায়। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সুনির্মল বসুর কলমে কেউটের ছোবল অবলম্বনে বিন্ধ্যাচলের বিষ মন্দির। আমাদের পরবর্তী নিবেদন চাঁদের পাহাড়, যা আসছে খুব শীঘ্রই। ততক্ষণ অপেক্ষা করুন আর এই গল্পটি নিজেদের বন্ধু ও পরিচিত মানুষদের সঙ্গে যত বেশি সম্ভব ভাগ করে নিন। আপনাদের ভালোবাসাতেই আমরা আগামী দিনে আরও অনেকটা পথ এগিয়ে যাব। আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প থেকে সুমন, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, হররস্কোপ থেকে রক্তিম, বঙ্গিফাই অডিও স্টোরি থেকে আমি অভিজিৎ, সাহিত্য সমাহার থেকে আকাশ, এছাড়াও আড্ডাবাজ থেকে প্রদীপ্ত, ইয়োর অক্টোপাস থেকে সৌভিক, বঙ্গকথা থেকে দিব্যেন্দু। আজকের গল্পের নাট্যরূপদানে ছিল বড়সা, প্রচ্ছদ অঙ্কনে ছিল রৌমজিৎ হাজরা, গল্পের নির্দেশনা, পরিচালনা ও আবহ নির্মাণে ছিল শুভদীপ বটব্যাল, শব্দ সংযোজনে ছিল প্রিয়াঙ্কা কুণ্ডু। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, অর্থাৎ চাঁদের পাহাড়ে। সেখানে কিন্তু অজয় না থাকলেও আছে শঙ্কর আর অ্যালভারেজ, আর রয়েছে এক প্রাচীন প্রবাদ, যার নাম কি মনে পড়ে গেছে তো? তাহলে অপেক্ষা করুন, আর ততদিন সবাই ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।